লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাগি কিউলা তার ডার্ক ডিসাইপলদের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন তারাও তাদের সাথে ফাইট শুরু করে দেয়। তখনই সেখানে লাক চলে আসে, আর এরই সাথে লাক আর গাজা মিলে ম্যাগি কিউলা পর্যন্ত যাওয়ার একটা রাস্তা ক্রিয়েট করে দেয়। আর এরই সাথে নোভেলও তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এটাও তাকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল চলে আসে, আর এরই সাথে নোভেল ক্যাপ্টেন নোজেলের সাহায্যে ম্যাগি কিউলার উপর ফাইনাল অ্যাটাক করে তার চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লোলো পেজকার উপর থেকে তার কার্স চলে গেছে। তখনই আস্থা নোভেলের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কেন করেছো? আজ নোভেল আস্থাকে অনেকদিন পর দেখেছে, এরই জন্য সে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। এরই জন্য সে এখানে কিছুই বলতে পারছিল না। আর যখনই আস্থা তার কাছে চলে আসে, তখনই সে তার মুখে ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি নোজেলের কার্যও ব্রেক হয়ে গেছে। এরই জন্য সে এখন তার মায়ের সম্পর্কে নোভেলের সাথে কথা বলতে পারবে, কিন্তু সে এই বিষয়ে কিভাবে কথা শুরু করবে এটাই বুঝতে পারছিল না। তখনই আমরা ক্যাপ্টেন রিল আর ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। এখানে ক্যাপ্টেন রিলের ম্যাজিক প্রায় শেষ হয়ে এসেছে, আর ওনার ম্যাজিক শেষ হওয়ার সাথে সাথেই তাদের উপর সেই ফাইটের ইফেক্ট শুরু হয়ে যাবে, কিন্তু তিনি এখনো ওনার মাস্টারপিস ক্রিয়েট করতে পারেনি। এর জন্য সে এখানে ক্যাপ্টেন শার্লেটের কাছে ক্ষমা চায়। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, না, এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার জন্যই আমি এখানে ফাইট করতে পেরেছি। আর এই কথাটা মাথায় রেখো যে আমরা এখনো এখানে মরতে পারবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে গাজা ধীরে ধীরে লোলো পেজকার কাছে আসছে, আর এরই সাথে সে বলে, কুইন লোলো পেজকা, আমার এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে আপনি এখনো সেফ আছেন। এটা বলতে বলতেই সে নিচে পড়ে যায়, আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন রিল আর ক্যাপ্টেন শার্লেটও নিচে পড়ে যায়, কারণ এখানে ক্যাপ্টেন রিলের ম্যাজিক পুরোপুরি শেষ হয়ে গেছে। এটা দেখেই কুইন লোলো পেজকা সেখানে তার ওয়াটার রিকভারি ম্যাজিক ইউজ করে, কিন্তু এই সময় এই স্পেল তাদের উপর কোনো কাজই করছিল না, কারণ এখানে তাদের ইনজুরি অনেক বেশি ছিল। আর এরই সাথে এখানে আস্থার ডিমান্ড ডিস্ট্রয়ার সর্ডও তাদের এই ইনজুরির উপর কিছুই করতে পারবে না। এইসব দেখে নোবেল বলে, তারা এখানে অনেক ভালো কাজ করেছে, আর আমরা এখানে তাদেরকে এভাবেই মরতে দিতে পারি না। তখনই সেখানে আস্থার পেছন দিয়ে ন্যাস চলে আসে আর বলে, আমরা এই সময় এখানে কিছুই করতে পারবো না। আমরা এখানে একটা সুপ্রিম ডেভিলকে হারিয়েছি, তাই আমাদের এখানে খুশি হওয়া দরকার। কিন্তু হ্যাঁ, তুমি এখানে ঠিক বলেছ যে আমরা এখানে তাদেরকে এভাবেই মরতে দিতে পারি না, আর এখানে এরকম একজন আছে যে এরকমটা করতে পারবে। এটা বলা মাত্রই সেখানে মিমোসা চলে আসে, আর এরই সাথে সে সেখানে তার ফ্লাওয়ার প্রিন্সেস লুটোপিয়া ইউজ করে তাদের সবাইকে একসাথেই হিল করে দেয়। এখানে মিমোসার হিলিং ম্যাজিক অনেক বেশি ছিল। এই সব কিছু দেখে আস্থা আর লোলো পেজকা তার তারিফ করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি লোলো পেজকা গাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ সে এখানে তার সাথে এত বেশি খারাপ করার পরও সে তার সাপোর্টে ছিল। এইসব শুনে গাজা বলে, এটা তো কিছুই ছিল না, আমি তো এখানে শুধু আমার ডিউটি পালন করছিলাম একটা স্পিরিট গার্ডিয়ান রূপে। এইসব দেখে নোবেল বলে, তোমাদের কাছে কি এখানে বলার মতো আর কিছুই নেই? এটা শোনা মাত্রই গাজা সেখানে বলে ওঠে, লোলো পেজকা, আমি তোমাকে ভালোবাসি। এটা শোনা মাত্রই সেখানে যতগুলো পার্সন ছিল তারা সবাই একেবারে শক হয়ে যায়। তখন গাজা বলে, এটা আমি আপনাকে আমাদের কুইন হিসেবে বলিনি, এটা আমি তোমাকে অ্যাজ এ ওমেন হিসেবে বলেছি। আমি তোমাকে নিয়ে এরকমটাই ফিল করি। এটা শোনা মাত্রই লোলো পেজকা সেখানে ব্লাশ করতে শুরু করে দেয়, আর এরই সাথে সে সেখানে কোনো কিছুই ঠিক করে বলতে পারছিল না, কিন্তু সেখানে গাজা একেবারেই নর্মাল ছিল। আর এরই সাথে সে বলে, আমি কি এখানে ভুল কিছু বলেছি? তখনই সেখানে ওয়াটার স্পিরিট বলে, লোলো পেজকা শুধু আমার, কিন্তু যেহেতু এই পার্সন তুমি, সেহেতু এটা ঠিক আছে। তখন সেখানে তারা এভাবেই কথা বলছিল। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই। তিনি বলে, এটা সত্যি অনেক বেশি ইরিটেটিং, কিন্তু এখানে নোবেল শুধু তার জন্যই আজ এত বেশি স্ট্রং হতে পেরেছে, তাই এখন আমাদেরকে যে করেই হোক ইয়ামিকে বাঁচাতেই হবে। তখন নাজ বলে, আমরা এখানে অলরেডি ডার্ক ট্রাইডের দুটো মেম্বারকে হারিয়ে দিয়েছি, এখন শুধু একজনই বেঁচে আছে, আর সেই পার্সন জ্যানন। তখনই আমরা ম্যাগি কিউলার মৃত্যুর কিছু সময় আগের সিন দেখতে পাই, যেখানে জ্যানন এখনো ইয়োনো আর ল্যাংরেসের সাথে ফাইট করছে। তখন জ্যানন বলে, তোমরা এখানে শুধুই তোমাদের টাইম নষ্ট করছো, আমি তোমাদেরকে আজ এখানেই মেরে ফেলবো। এইসব শুনে ল্যাংরেস বলে, ইয়োনো বলো এখন আমরা কি করব?
তখন ইয়োনো বলে, তুমি শুধু এখানে আমাকে 3 মিনিট সময় দাও, আর এই 3 মিনিটের মধ্যে আমি আমার নেক্সট অ্যাটাক প্রিপেয়ার করব, আর সেই অ্যাটাকের সাথেই তাকে শেষ করে ফেলবো। কারণ আমার কাছে এরকম একটা স্পেল আছে যার সাহায্যে আমরা তাকে হারাতে পারবো, আর এই স্পেল কাস্ট করার জন্য আমার 3 মিনিট সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আমি কোনো অ্যাটাক ডজ অথবা ব্লক করতে পারবো না। তাই এখানে তোমাকেই আমাকে তার অ্যাটাকগুলো থেকে ডিফেন্ড করতে হবে। তখন আমরা জানতে পারি ল্যাংরেস এই পর্যন্ত শুধু ইয়োনোর সাহায্যেই তার অ্যাটাকগুলো ব্লক করতে পারছে, কারণ এখানে ল্যাংরেসের তুলনায় জ্যানন অনেক বেশি স্ট্রং। তাই ল্যাংরেসের পক্ষে 3 মিনিট তাকে হ্যান্ডেল করাটা অনেক বেশি কঠিন। কিন্তু যদি এখানে তারা জ্যাননকে হারাতে চায় তাহলে তাদেরকে এটা করতেই হবে। তখনই ইয়োনো ল্যাংরেসকে মোটিভেট করার জন্য বলে, তুমি ক্লোয়ার কিংডমের সব থেকে পাওয়ারফুল স্পেশাল মেজ, আর এখানে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি এই সিচুয়েশন থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করে ফেলবে। আর আমি এটা জানি যে তুমি কি করতে পারো আর কি করতে পারো না। জ্যাননের এই স্পেশাল ডোমেনের মধ্যে কোনো পার্সন ঠিকভাবে তার ম্যাজিক পাওয়ার ইউজ করতে পারে না, কিন্তু এখানে শুধু সেই পার্সনরাই তাদের স্পেল ঠিকভাবে ইউজ করতে পারে যাদের কাছে অনেক বেশি মানা আছে, যেমনটা ইয়োনো, যার জন্য সে এখানে নিজেকে ফ্রি করতে পেরেছে, আর সেই পার্সন যার কাছে স্পেশাল ম্যাজিক আছে, আর এরই সাথে সে তার স্পেশাল ম্যাজিকের মানা জোনের ওপর পুরোপুরি মাস্টারি হাসিল করে রেখেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ল্যাংরেস তার চারপাশে মানা জোন অ্যাক্টিভেট করে ফেলেছে। এখানে তার মানা জোন অতটা বড় না, কিন্তু এটা জ্যাননের বিরুদ্ধে কাজ করবে। তাকে এরকম করতে দেখেই জ্যানন তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি জ্যাননের বোন ম্যাজিক তার মানা জোন টাচ করার সাথে সাথেই সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে জ্যানন এই জিনিসটা বুঝতে পারে যে এখানে সে তার ডোমেনের মধ্যেই নিজের জন্য একটা আলাদা স্পেস ক্রিয়েট করে ফেলেছে, আর এটা কোনো সাধারণ বিষয় না। এইসব দেখে ইয়োনো বলে, সত্যি তুমি এটা করে দেখিয়েছো, আমি জানতাম তুমি এটা করতে পারবে। এইসব শুনে ল্যাংরেস বলে, সত্যি তুমি একটা ইরিটেটিং জুনিয়র। আর এরই সাথে সে ভাবছিল, ইয়োনো যখন থেকেই গোল্ডেন টনে জয়েন হয়েছিল তখন থেকেই আমি তাকে অনেক বেশি হেট করতাম, কারণ সে ঠিক আমার মতোই ছিল। তার কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আর অনেক ভালো স্কিল ছিল। আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে সে আমাকে কখনো হারাতে পারবে, আর এরই সাথে আমাকে কখনো সারপাস করতে পারবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি জ্যানন ল্যাংরেসের উপর অ্যাটাক করেই যাচ্ছিল, আর সেখানে শুধু ল্যাংরেস তার অ্যাটাকগুলো ব্লক করছিল। এইসব দেখে জ্যানন বলে, এখানে তোমার কাছে আমার উপর করার মতো কোনো অ্যাটাক স্পেলই নেই, তাই তুমি এখানে কখনোই আমাকে হারাতে পারবে না। তখন সেখানে ল্যাংরেস ভাবছিল তার কাছে ইনফানাইট মানা আছে, তাই আমি তাকে বেশিক্ষণ এভাবেই হোল্ড করে রাখতে পারবো না। এটা ভেবেই সে বলে, ইয়োনো তুমি এখানে দ্রুত তোমার অ্যাটাক চার্জ করো। আর সেখানে ইয়োনো আশেপাশের মানা স্টোর করছিল। তখন সেখানে ল্যাংরেস ভাবছিল, আমি আর আমার স্পেশাল ম্যাজিক আমার স্কোয়াডের মধ্যে ইনভিনজিবল ছিল যতদিন পর্যন্ত তুমি আমাদের স্কোয়াডে আসোনি। তোমার ভেতর অনেক বেশি মানা ছিল, আর তোমার লিডারশিপও অনেক বেশি অ্যামেজিং ছিল, আর যেভাবে তুমি নিজের হারকে একসেপ্ট করতে সেটা অনেক বেশি ইউনিক ছিল, আর এটাই তোমার সবগুলো টিম মেম্বারকে ইন্সপায়ার করতো, আর এই জিনিসটাই তাদেরকে আগের থেকেও বেশি স্ট্রং করে তুলতো। এটাই সত্য, এরই জন্য আমি তোমাকে আমার থেকেও ভালো গোল্ডেন টনের ভাইস ক্যাপ্টেন রূপে দেখি। তখনই আমরা দেখতে পারি জ্যাননের কিছু অ্যাটাক ল্যাংরেসের বডিতে হিট করে গেছে। এটা দেখে ল্যাংরেস সেখানে আর সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি ক্লোয়ার কিংডমের সব থেকে বেশি স্ট্রং স্কোয়াড গোল্ডেন টনের মেম্বার। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো তার অ্যাটাক প্রিপেয়ার করে ফেলেছে, আর এরই সাথে সে সেখানে উইন্ড স্পিরিট ক্রিয়েশন ম্যাজিক ক্রিয়েশন অফ বোরিয়াস ইউজ করে। তখনই সে সেই অ্যাটাকটা রিলিজ করে দেয়, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই এক অ্যাটাকেই জ্যাননের বুকের ভেতর একটা ছিদ্র হয়ে গেছে। আর এই অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে যার জন্য জ্যানন এখানে রিয়েক্টই করতে পারেনি। সে এটা বুঝতেই পারেনি যে এখানে কি হয়েছে। আর এরই সাথে ইয়োনো বলে, আওয়ার টেনাসিটি উইন দিস ওয়ান। তার এই কথার সাথেই আমরা জ্যাননের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জ্যানন অনেক ছোট ছিল। সে সেখানে কোথা থেকে মার খেয়ে এসেছে। তখনই সেখানে আমরা ডান্টে আর ভ্যানিকাকেও দেখতে পাই। এই জিনিসটার জন্য তারা তাকে নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করে, আর এরই সাথে তার উপর অনেক হাসাহাসিও করে, আর বলে, এটা তো আমাদের মনেই হয় না যে তুমি আমাদের ভাই, সত্যি তুমি তো একটা লুজার। তখনই তাদের বড় ভাই জ্যাননকে বলে, তোমাকেই আমি এখানের সবার থেকে বেশি পছন্দ করি। তোমার কাছে ডান্টে আর ভ্যানিকার থেকেও গ্রেটার অ্যাট্রিবিউট আছে একটা ডেভিল হোস্ট রূপে।
তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি 3টা বাচ্চা মিলে জেননকে মারছে। আর এরই সাথে তাদের মধ্যে একটা মোটা ছেলে বলে, আমার বাবার ডিফেন্স ফোর্সের একটা মেজ, তাই আজ আমি এখানে তোমাকে সেল করে দেব। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের মধ্যেই কেউ ফায়ার ম্যাজিক ইউজ করে, আর এই ম্যাজিক অন্য একটা ছেলে ইউজ করেছিল। তখন সেই মোটা ছেলে আর তার সাথের চেলাপেলা এই জিনিসটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই ছেলে বলে তার কাছে একটু ভিন্ন ধরনের ম্যাজিক পাওয়ার আছে, এতে কি হয়েছে, দেখো এই ইডিয়েটগুলোর বাবা মাই ডিফেন্স ফোর্সে কাজ করে, সত্যি এটা অনেক বেশি এম্বারেসিং। তখনই এই ছেলে, যাকে দেখতে প্রায় আস্থার মতোই লাগছিল, সে বলে, আমার নাম অ্যালেন, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভেতর অনেক বেশি মানা পাওয়ার আছে। তখনই আমরা জানতে পারি যে সেই সময় স্পেড কিংডমের অবস্থা কেমন ছিল। সেই সময় সেখানের মানুষরা সব সময় অনেক বেশি ভয়ে থাকতো, কারণ সেখানে সব সময় রিভিলিয়েন্স চলতেই থাকতো। আর এরই সাথে ডায়মন্ড কিংডমের সোলজাররাও সব সময় এখানে ডিবেট করতেই থাকতো। তখন সেখানে জেনন বলে, আমি অনেক বেশি স্ট্রং হতে চাই, যাতে করে আমি এই কিংডমের মানুষদেরকে প্রোটেক্ট করতে পারি, যারা এই সময় এত প্রতিকূল অবস্থার মধ্যেও শীতে না ভয়ে কাঁপছে। আমি তাদের এই অন্ধকারের মধ্যে আসার একটা আলো হতে চাই। এরপর আমরা দেখতে পারি তারা ডিসাইড করে যে তারা একসাথে স্ট্রং হবে, আর এরই সাথে তারা একত্রে অনেক বেশি ট্রেনিং করে, আর তারা তাদের গ্রিমোরও পেয়ে যায়। এরপর একদিন জেনন তার বড় ভাইয়ের কাছে যেয়ে বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি একজন ডেভিল হোস্ট হওয়াতে একটুও ইন্টারেস্টেড না। এরপর আমরা দেখতে পারি তারা ডিফেন্স ফোর্সের ডিভিশন 4-এ অ্যাডমিশন পেয়ে যায়। এই বছরের অ্যাডমিশনের যত মেম্বার ছিল তারা সব সময় ব্যাটেলের জন্য তৈরি থাকতো। আর এরই সাথে তারা তাদের ফার্স্ট মিশন পায়, যেখানে এই রিজনের নর্থ সাউথে একটা ডানজন অ্যাপিয়ার হয়েছে, আর তাদেরকে যত দ্রুত সম্ভব সেই ডানজন ক্লিয়ার করতে হবে। তখনই আমরা দেখতে পারি অ্যালেন আর জেনন তাদের মিশনের জন্য রানা হচ্ছে, আর সেখানে অ্যালেন এই মিশনের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, ঠিক যেমনটা আস্থা প্রতি মিশনের মধ্যে হয়। তখনই সে বলে, আমরা আমাদের এই ফার্স্ট মিশনে হারতে পারবো না, আমাদেরকে যে করেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে। এইসব শুনে জেনন বলে, মিশনের মধ্যে হার জিত এটা কোনো বিষয় না। তার এরকম অ্যান্সার শুনে অ্যালেন বলে, সত্যি তুমি তো সবসময় অনেক বেশি সিরিয়াস থাকো। আর এরপর যখন তারা সেই ডানজনের ভেতর যায় তখন তারা দেখতে পায় সেই ডানজনের ভেতর একটা ডেভিল ছিল, আর এরই সাথে সে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন সেখানে জেনন ভাবছিল, সত্যি সে তো অনেক বেশি স্ট্রং, তাকে হারাতে হলে এখানে আমাকে আমার ফুল পাওয়ার ইউজ করে তার উপর একটা অ্যাটাক করতে হবে, কিন্তু এটা শুধু আমি এখানে একবারই করতে পারবো। তখনই সেখানে অ্যালেন চলে আসে আর সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জেনন অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে বলে, এখন আমার কাছে একটা চান্স আছে, তাই এখনই আমাকে তার উপর অ্যাটাক করতে হবে, আর যদি এখানে আমি আমার এই অ্যাটাকে তাকে মারতে না পারি তাহলে আমরা এখানে সবাই মরে যাব। এইসব বলেই সে সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, আর তার এই অ্যাটাকের সাথে সেই ডেভিল সেখানেই মরে যায়। আর তার এই অ্যাটাকে অ্যালেনেরও হিট হয়েছিল, যার জন্য সেও সেখানেই মরে যায়। তখন সেখানে জেনন কাঁদতে কাঁদতে বলে, যারা উইক তারা কখনোই কোনো কিছু অ্যাচিভ করতে পারে না, সুপ্রিম পাওয়ারের সামনে কেউ কখনোই টিকতে পারে না, যার জন্য এই অর্ডিনারি ডেভিলও এত বেশি পাওয়ারফুল। আর এই মিশন শেষ হওয়ার পর জেনন তার ভাইয়ের কাছে চলে আসে আর তাকে বলে, প্লিজ আমাকে একটা ডেভিল হোস্ট বানিয়ে দিন। আর এরপরই সে ডিল করে একটা সুপ্রিম ডেভিলের সাথে। এই এপিসোডের শুরুতে আমরা জেননকে দেখতে পাই, সে যখন তার ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছিল তখনই সে তার ডেভিলের কাছে তার ডেভিল হার্ট চায়। এটা শুনে সেই ডেভিল হাসতে হাসতে বলে, এর বদলে তুমি আমাকে কি দেবে? তখন জেনন বলে, আমি তোমাকে আমার সব কিছুই দিয়ে দেব, তুমি যদি চাও তাহলে আমি আমার সোলও তোমাকে দিয়ে দেব, আর যদি আজ আমাদের মধ্যে এই ডিল কমপ্লিট হয়ে যায় তাহলে স্পেড কিংডমের এক্সিস্টেন্স সবসময় এরকমই থাকবে। এই সব শুনে সেই ডেভিল এগ্রি হয়ে যায়, আর এরই সাথে জেনন একটা ডেভিল হার্ট পায়। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ইয়োনো জেননের উপর অ্যাটাক করে তাকে অনেক বেশি ইনজার্ড করে ফেলেছিল, কিন্তু এখন জেননের বডি পুরোপুরি হিল হয়ে গেছে, আর এরই সাথে তার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে এই সময় জেননের লুক পুরোপুরি ডেভিলের মতো হয়ে গেছে। আর যখন ইয়োনো তার পাওয়ার ফিল করে তখনই তার সেই ডেভিলের কথা মনে পড়ে, যেই ডেভিলের সাথে তারা এলফ পার্কে ফাইট করেছিল। তখন সেখানে জেনন নিজের বডি হিল করতে করতে বলে, এখন তো আমার পাওয়ার আরো অনেক বেশি বেড়ে গেছে, আর এখন তো আমি আরো অনেক বেশি ডেভিলের মতো হয়ে গেছি।
আর এর সাথে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছি। এইসব দেখে ল্যাংরেজ ভাবছিল সে ডেভিল পাওয়ার ইউজ করছে, তার কাছে একটা ডেভিল হার্ট আছে। সে কি এখনো কোনো হিউম্যান আছে, নাকি সে আগে থেকেই একটা ডেভিল হয়ে গেছে? তখনই সেখানে জ্যানন ইয়োনোর চারপাশে একটা মানা জোন অ্যাক্টিভেট করে ফেলে, আর এরই সাথে তার উপর বোন ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য ইয়োনো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখন জ্যানন বলে, তুমি আমার উপর কিছুক্ষণ আগে যেই অ্যারোটা শুট করেছিলে, তুমি সেই অ্যারো আমার বডিতে লাগার আগের মোমেন্টেই স্লাইডলি ডাইভার্ট করেছিলে, যাতে করে সেই অ্যাটাক তোমার টিম মেম্বারের বডিতে হিট না করে। আর এরই জন্য তুমি এখানে আমার হার্ট ডিস্ট্রয় করতে পারোনি। তুমি যদি এখানে তোমার টিম মেম্বারকে স্যাক্রিফাইস করে আমার বডিতে সেই অ্যারোটা হিট করতে, তাহলে এতক্ষণে আমার হার্ট ডিস্ট্রয় হয়ে যেত আর তোমরা এখানে জিতে যেতে। কিন্তু তুমি এরকমটা করনি। এটা বলেই সে আবার ইয়োনোর উপর তার বোন ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়, যার জন্য ইয়োনো অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি ইয়োনো সেই অ্যাটাকে হেরে গেছে, আর এরই সাথে সে তার নর্মাল ফর্মে চলে এসেছে। তখনই ল্যাংরেজ ইয়োনোকে ডিফেন্ড করার জন্য তার সামনে চলে আসে। এটা দেখে জ্যানন বলে, তুমি এই সময় আমার রাস্তায় আছো, তুমি কি মরতে পারো না? কোনো টেনশন করো না, আমি এখনই তোমাকে তোমার মিজরি থেকে বের করে দিচ্ছি। এটা বলেই জ্যানন তার উপর অনেকগুলো অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে ফিন্ডাল চলে এসেছে, আর সে ল্যাংরেজকে সেই অ্যাটাক থেকে সেভ করে ফেলেছে। আর যখনই জ্যানন সেখানে ফিন্ডালকে দেখে, তখনই তার মনে পড়ে যে যখন সে ক্যাপ্টেন ইয়ামিকে কিডন্যাপ করার জন্য গিয়েছিল, তখন সে আস্থার উপর অ্যাটাক করেছিল, কিন্তু ফিন্ডাল তার স্পেশাল ম্যাজিক ইউজ করে সেই অ্যাটাকটাকে অ্যাভয়েড করেছিল। তখনই সেখানে ল্যাংরেজ জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি এখানে আবার আমাকে বাঁচানোর জন্য এসেছো? এটা শুনে ফিন্ডাল বলে, না, আমি এখানে এই জন্য এসেছি কারণ সে আমাদের ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর এরই সাথে সে ভাবছিল, আমি এতক্ষণ এখানে ল্যাংরেজ, ইয়োনো আর জ্যাননের মধ্যে ফাইট দেখেছি, এরপরও আমি এখানে কোনো কিছুই না ভেবে চলে এসেছি। ক্যাপ্টেন ইয়ামি, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি এখানে একটা সাইড ট্রিপ নিচ্ছি। তখনই সেখানে জানুন ইয়োনোর উপর যেই অ্যাটাকটা করেছিল, সেই একই অ্যাটাক ল্যাংরেজ আর ফিন্ডালের উপর করে। এটা দেখে ফিন্ডাল ইনস্ট্যান্টলি ল্যাংরেসের উপর ফলেন এঞ্জেল উইন উইট অ্যাপ্লাই করে দেয়, আর এর সাথে ইনস্ট্যান্ট টেলিপোর্ট করে। তখনই আমরা জানতে পারি জ্যাননের অ্যাবসলিউট স্পেসের মধ্যে ল্যাংরেস আগে থেকেই তার মানা জোন অ্যাক্টিভেট করে রেখেছিল, যার জন্য তার ইনস্ট্যান্ট আরও বেশি এজাইল আর অ্যাকুরেট হয়ে গেছে। তখন সেখানে ফিন্ডাল বলে, যদি এখানে আমরা দুজন এক হয়ে যাই, তাহলে আমরা তার সাথে ফাইট করতে পারবো। এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি তারা টেলিপোর্ট হয়ে জ্যাননের পেছনে চলে এসেছে, আর এরই সাথে তারা জ্যাননের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন সেখানে ল্যাংরেজ বলে, বিগ ব্রাদার, সত্যি তুমি অনেক বেশি ইনসুলেট। তখনই সেখানে ফিন্ডাল ভাবছিল এখানে ল্যাংরেজ বেশিক্ষণ তার সাথে আর ফাইট করতে পারবে না, তাই আমাদেরকে যা করার দ্রুত করতে হবে। এটা ভেবেই তারা চারপাশে অনেক ফাস্ট টেলিপোর্ট শুরু করে দেয়। তখন সেখানে জ্যানন ভাবছিল, আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে তারা কত ফাস্ট টেলিপোর্ট করছে। এরপরও আমি এই জিনিসটা বুঝতে পারছি যে তারা কোথায় আছে, আর তারা যখনই আমার উপর অ্যাটাক করার জন্য আমার কাছে আসবে, তখনই আমি তাদের উপর অ্যাটাক করে তাদেরকে শেষ করে দেব। তখনই হঠাৎ করে তারা জ্যাননের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা এই জিনিসটা জানতো না যে জ্যানন এই জিনিসটা বুঝতে পারছে যে তারা কখন কোথায় টেলিপোর্ট হচ্ছে। আর যখনই তারা জ্যাননের কাছে আসে, তখনই জ্যানন তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা সময় থাকতেই সেখান থেকে আবার টেলিপোর্ট হয়ে যায়। এতে করে জ্যাননের প্ল্যান এখানে ফেল হয়ে যায়। তখন তারা ডিসাইড করে যে এখন তারা জ্যাননের অনেক বেশি কাছে যেয়ে তার উপর ডাইরেক্ট অ্যাটাক করবে, যাতে করে জ্যানন আর সেই অ্যাটাকটা ডচই করতে না পারে। এইসব ভেবেই তারা সরাসরি জ্যাননের পেছনে চলে আসে, আর এই জিনিসটা দেখে জ্যানন অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি ফিনরাল এখানে তার মানা মেথড ইউজ করেছে, যার জন্য তাদের স্পিড আরও অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে আমরা এটাও জানতে পারি যে ল্যাংরেসের স্পেল এত বেশি পাওয়ারফুল, যার সাহায্যে সে স্পেসকেও কাটতে পারে। তার অপোনেন্টের ডিফেন্স যতই স্ট্রং হোক না কেন, সে সেটাকেও কাটতে পারবে। তখনই আমরা দেখতে পারি ল্যাংরেসের অ্যাটাকে জ্যাননের বডি মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে গেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনোর জ্ঞান ফিরে এসেছে। তখন সে ভাবছিল, আমি জানি না আমি কতক্ষণ পর্যন্ত এখানে এভাবেই বেহুশ পড়েছিলাম। আর যখনই সে সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় জ্যানন ল্যাংরেস আর ফিন্ডালকে হারিয়ে দিয়েছে।
তখন জ্যানন বলে একটা স্পেশাল মেজ যে তার স্পেলের সাহায্যে যে কোনো কিছুকেই ইরেজ করতে পারে। এরপরও সে এখানে একটা ডেভিলের হার্টকে কাটতে পারেনি। এইসব বলে জ্যানন সেখানে নিজেকে হিল করছিল। এইসব দেখে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়। তখন ইয়োনো ভাবছিল ল্যাংরেস যে আমাদের স্কোয়াডের আর ফিনরাল যে আস্থাদের স্কোয়াডের, যদি আমি এখানে কিছুই না করি তাহলে সে তাদেরকে এখানেই শেষ করে দেবে। কিন্তু আমি যদি এখানে উঠেও পড়ি এরপরও আমি এখানে কিছুই করতে পারবো না। তাহলে কি সত্যিই আমার ডিসিশন ভুল ছিল? তখনই সেখানে জ্যানন বলে আই উইন। আর এরই সাথে সেখানে ইয়োনো ভাবছিল ক্যাপ্টেন কনফারেন্সের মধ্যে আমি সবার সামনে নিজেকে অনেক লাউডলি পেশ করেছিলাম, আর এরই সাথে আমি তাদের ইউনিটে জয়েন হয়েছিলাম। এরপর আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি। এইসব ভাবতে ভাবতে ইয়োনো সেখানে কাঁদতে কাঁদতে বলে আমি শুধু এতটুকুই করতে পারতাম। আমাকে সব সময় সবাই জিনিয়াস বলতো, আর এটাও বলতো যে আমি তাদের হোপ। এরপরও আমি তার সাথে একবার হেরে গিয়েছিলাম। এরপর আমি ওয়াদা করেছিলাম যে নেক্সট টাইম আমি আর হারবো না। কিন্তু দেখো এখন এটা আবার রিপিট হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তার আস্থার কথা মনে পড়ে। তার কথা মনে পড়তেই সে আবার ওঠার ট্রাই করে। তখনই সেখানে তার সামনে একটা গ্রিমোর অ্যাপিয়ার হয়ে যায়, আর সেই গ্রিমোরের ভেতরের স্পিরিট বলে হ্যাঁ এটাই তোমার পাওয়ার। তখন সেখানে ইয়োনো সেই গ্রিমোর দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেই গ্রিমোরের ভেতর থেকে অনেক বেশি লাইট রিলিজ হয়, আর সেই লাইট সরাসরি আকাশের দিকে চলে যায়। আর এই সব কিছুই রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বাররা বাহির থেকে দেখছিল। আর সেই লাইট দেখে প্যাট্রি ভাবছিল হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটাই সঠিক, যে ইয়োনোই লিচ আর ট্র্যাট্রিয়ার সন্তানের রিবার্থ। এরই জন্য সে এই পর্যন্ত তার উইন্ড ম্যাজিক ইউজ করছিল। তখনই আমরা ইয়োনো আর জ্যাননকে আমনে সামনে দেখতে পাই। সেখানে ইয়োনো বলে আমি সব কিছুই বদলে ফেলবো, আমি সবাইকে বাঁচিয়ে ফেলবো আর এই কিংডমকেও সেভ করে ফেলবো, আর সবশেষে আমি উইজার্ড কিং হব। আর এই সব কিছুই আমি তোমাকে হারানোর পর করব। তখন সেখানে জ্যানন ইয়োনোর কাছে দুটো গ্রিমোর দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল এটা কি করে সম্ভব, একই সময় কি করে কারোর কাছে দুটো গ্রিমোর হতে পারে। তখন ইয়োনো জ্যাননের উপর স্টার ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকের জন্য জ্যাননের মাথার সাথে তার এক চোখও গায়েব হয়ে যায়। তখনই আমরা জানতে পারি স্পেড কিংডমের রয়্যাল ফ্যামিলির কাছে একটা ইউনিক ম্যাজিক আছে যেটা জেনারেশন টু জেনারেশন চলেই আসছে। আর এরই সাথে আমরা জানতে পারি ইয়োনোর বাবার কাছে সান ম্যাজিক ছিল, আর ইয়োনোর মার কাছে মুন ম্যাজিক, আর তাদের সন্তান ইয়োনো গ্রিন ভ্যারিয়াল যার কাছে স্টার ম্যাজিক আছে। আর এই সব কিছু যখন জ্যাননের মনে পড়ে তখনই সে বুঝতে পারে যে ইয়োনো স্পেড কিংডমের রয়্যাল ফ্যামিলির সন্তান। তখনই সেখানে সিল্ভ বের হয়ে আসে আর বলে আমার মনে হচ্ছে আমি এখন অরিজিনাল ইয়োনোকে দেখছি। তখন ইয়োনো বলে কিন্তু আমি তোমাকে ছাড়া এই ফাইট কখনোই জিততে পারবো না, তাই প্লিজ তুমি এখানে আমার সাথে কিছু পাওয়ার শেয়ার করো। তখনই সেখানে ইয়োনো একসাথে উইন্ড ম্যাজিক আর স্টার ম্যাজিক ইউজ করে, আর এরই সাথে ল্যাংরেস আর ফিনালকে সেখান থেকে নিজের কাছে নিয়ে আসে আর বলে তোমরা এখন এখান থেকে একটা রিকভারি ম্যাজের কাছে চলে যাও আর নিজেদেরকে হিল করে নাও। তখন সেখানে ফিনরাল ইয়োনোকে দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে এটা কি করে হতে পারে, তার কাছে একটা 4 লিফ গ্রিমোর আছে, আর এরই সাথে আরো একটা গ্রিমোর চলে এসেছে। আর সেখানে ল্যাংরেস বলে তুমি আসলে কে? এটা শুনে ইয়োনো বলে আমি গোল্ডেন টনের ওয়াইস ক্যাপ্টেন, তাই এখন যাও, আমি এখানের সব কিছুই হ্যান্ডেল করে নেব। এইসব দেখে জ্যানন ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে ইয়োনো তার স্টার ম্যাজিক কর্টাইলস কুটাম ইউজ করে। আর এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনোর চারদিকে 4টা স্টার চলে এসেছে, আর সেই স্টারগুলোর সাহায্যেই একটা শিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আর সেই শিল্ড জ্যাননের সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করে ফেলে। এটা দেখে জ্যানন ইয়োনোর চারপাশে আবার আরো একটা আলাদা স্পেস ক্রিয়েট করে ফেলে আর বলে তুমি সব জায়গা থেকেই বাঁচতে পারবে, কিন্তু আমার স্পেসের ভেতর থেকে বাঁচতে পারবে না। তখনই আমরা জ্যাননের সামনে একটা স্টার দেখতে পাই, আর এর পরের মুহূর্তেই সেখানে আমরা ইয়োনোকে দেখতে পাই। সে এখানে স্টার ম্যাজিক কনজাকশন ইউজ করেছে, আর এর সাহায্যে সে এক স্টার থেকে অন্য স্টারে ইনস্ট্যান্ট টেলিপোর্ট করতে পারবে। তখন সে জ্যাননকে বলে এই গ্রিমোরের মধ্যে তোমার হার লেখা আছে। এটা বলেই সে সেখানে স্টার ম্যাজিক কর্টাইল ইউজ করে, আর এরই সাথে সেই স্টারগুলোর ভেতর থেকে একটা লেজার বের হয়ে জ্যাননের বডির আর পার হয়ে যায়। আর এরই সাথে জ্যাননের বডিতে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায়। তখন ইয়োনো বলে
আমি যেটা চয়েস করেছিলাম সেটা ভুল ছিল না, আর আমি এটা এখন এখানে প্রুফ করে দেখাবো। আমি আমার ক্যাপ্টেনকে সেভ করে এখানে সবাইকে বাঁচাবো আর এই কিংডমকেও প্রোটেক্ট করব। আর এরই সাথে আমি খুব দ্রুতই উইজার্ড কিং হব। এইসব বলতে বলতেই জেনন সেখানে তার ফুল বডি হিল করে ফেলে আর বলে, কিন্তু এর আগেই আমি এখানে তোমাকে ক্রাশ করে ফেলবো। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যাটাক করে দেয়। তখন সেখানে তার এতগুলো অ্যাটাক দেখে ইয়োনো সেখানে তার উইন্ড শট ক্রিয়েট করে ফেলে আর এরই সাথে জ্যাননের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জ্যাননও তার বোন শট ক্রিয়েট করে ফেলে আর তার সেই অ্যাটাক ব্লক করে ফেলে। আর এরই সাথে তারা একত্রে ভাবছিল আমি এখানে সঠিক আর আমি এখানে জিতবো। তখনই সেখানে তারা তাদের ফোর্স ইউজ করে, যার জন্য তারা দুজনই পেছনে চলে আসে। তখন সেখানে ইয়োনো তার এক স্টার থেকে অন্য স্টারে খুব ফাস্ট টেলিপোর্ট হচ্ছিল আর এরই সাথে কন্টিনিউয়াসলি জ্যাননের উপর অ্যাটাক করছিল। এইসব দেখে জ্যানন সেখানে তার বোন ম্যাজিক ইউজ করে একটা ডিমান্ড শট ক্রিয়েট করে আর সেই শটের সাহায্যে ইয়োনোর উপর অনেকগুলো স্ল্যাশ করে। তখন সেখানে জ্যানন অনেক পাওয়ারফুল একটা স্পেল হেভেনলি বোন ম্যাজিক ইউজ করে। তখন সেখানে ইয়োনো ভাবছিল তার এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল যার কন্টাকে এসে আমার স্টারগুলো ব্রেক হয়ে যাচ্ছে, আর সেই মোমেন্টে আমি আমার স্টারগুলোকে রিস্টোরও করতে পারছি না, তাই এই অ্যাটাকগুলো ব্লক করা তো আমার জন্য ইম্পসিবল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন জ্যানন তার ভাইয়ের কাছে এসে বলেছিল যে আমি একটা ডেভিল হোস্ট হতে চাই। তখন সে বলেছিল যারা উইক হয় তারা খুব সহজেই মরে যায়, এরই জন্য আমরা কখনোই সবাইকে একসাথেই প্রোটেক্ট করতে পারবো না, তাই চলো আমরা সবাইকেই শেষ করে দেই। এরপর আমরা তাদেরকে পুনরায় জীবিত করব আর সেই সময় তাদেরকে আমরা ইমমর্টাল বডি দিয়ে দেব। তাই আমরা যারা ডেভিল পাওয়ার পজেস করি এর সাহায্যেই আমরা হিউম্যানিটিকে আবার রিক্রিয়েট করতে পারবো। তাহলে চলো আমরা এরকম একটা স্পেড কিংডম ক্রিয়েট করি যার মধ্যে ট্রু পিস আর কারোর ভেতর মৃত্যুর ভয় থাকবে না। তাই চলো এই সব কিছুই করবো আমরা স্পেড কিংডমের বেনিফিটের জন্য। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি জ্যানন ইয়োনোর উপর চারদিক থেকে অ্যাটাক করছে। তখন সেখানে ইয়োনো ভাবছিল তাহলে চলো এখন সময় চলে এসেছে তার উপর আমার ট্রাম্প কার্ড ইউজ করার। এটা বলেই সে জ্যাননের উপরে চলে আসে। তখন সে সেখানে তার পাওয়ার ইউজ করে অনেক বড় একটা কুঠার ক্রিয়েট করে ফেলে আর সেই কুঠারের সাহায্যে জ্যাননের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে জ্যাননও তার উপর অ্যাটাক করে দেয় আর এরই সাথে সে ভাবছিল আমি এখানে তার সবগুলো স্টার ডিস্ট্রয় করে ফেলেছি, এরই জন্য এখন তার পক্ষে আমার ডেভিল হার্ট ডিস্ট্রয় করাটা ইম্পসিবল। আর এখন তো সে এখান থেকে আর কোথাও টেলিপোর্টও করতে পারবে না, তাই এই গেম এখানেই শেষ হয়ে গেছে। তখনই আমরা সেন্ড স্টেজ সম্পর্কে জানতে পারি যে যখন স্পিরিট আর হোস্টের রেজোনেন্ট তাদের 100%-এর কাছাকাছি হয় তখনই তাকে সেন্ড স্টেজ বলা হয়। আর এখানে ইয়োনো জ্যাননের সাথে ফাইট করতে করতে সেই লেভেল অ্যাচিভ করে ফেলেছে, দ্য পাওয়ার টু ডিস্ট্রয় ডেভিল দ্য সেন্ড স্টেজ। তখনই আমরা ইয়োনোর পেছনে কিছু পোর্টাল দেখতে পাই আর সেই পোর্টালের ভেতর থেকে বোন অ্যাটাক বের হয়ে ইয়োনোর বডিতে হিট করে। আর এরই সাথে সেখানে জ্যানন বলে যখন তোমার একটা ওভার পাওয়ার এনিমির সাথে ফাইট হয় তখন সব কিছুই মিনিংলেস হয়ে যায়। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয় আর বলে ইটস মাই ভিক্টরি, কিন্তু সেই মোমেন্টেই ইয়োনো সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে জ্যানন অনেক বেশি শক হয়ে যায়। তখন ইয়োনো বলে তুমি যদি স্ট্রং হয়ে থাকো তাহলে তুমি নিজের জন্য একটা নতুন স্টার ক্রিয়েট করো। এরই সাথে আমরা দেখতে পারি ইয়োনো সেখানে একটা নিউ স্টার ক্রিয়েট করে ফেলেছে আর যেটা জ্যাননের পেছনে ছিল। তখনই সে জ্যাননের পেছনে টেলিপোর্ট হয়ে যায় আর এরই সাথে সে সেখানে স্পিড অফ জাংশন ইউজ করে বলে ইটস ওভার। আর তার এই অ্যাটাকের সাথেই জ্যানন মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োনো জ্যাননের বডি দুই টুকরোতে কেটে ফেলেছে। তখন সেখানে জ্যানন মরতে মরতে ভাবছিল যখন থেকেই আমার তোমার সাথে দেখা হয়েছিল তখন থেকেই আমার মনে হয় কিছু তো একটা আছে তোমার ভেতর যেটা আমাকে আমার পাস্টের কথা মনে পড়ায়। এইসব ভেবেই জ্যানন ইয়োনোকে জিজ্ঞেস করে তোমার আর আমার ভেতর কোন জিনিসটা ডিফারেন্ট। এটা শুনে ইয়োনো বলে আমি জানি না, আর আমার এই পর্যন্ত পৌঁছানোর পেছনে একটা ছেলের হাত আছে যাকে আমি প্রমিস করেছিলাম আর সে আমার রাইভেল। এইসব শুনে জ্যাননের অ্যালেনের কথা মনে পড়ে যে সে বলেছিল আমরা আজ থেকে একে অপরের রাইভেল।
তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে কে সর্বপ্রথম কমান্ডার অফ চিফ হতে পারে। এই কথাটা মনে পড়ার পর জ্যানন ফাইনালি সেখানে শেষ হয়ে যায়। তখনই সেখানে আস্থা চিল্লাতে চিল্লাতে বলে ব্যাটেল এখনো শেষ হয়নি। তখন ন্যাচ বলে ইয়োনো এখানে জ্যাননকে হারিয়ে দিয়েছে। এটা শুনে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে ন্যাচ ভাবছিল আমরা ডার্ক ট্রাইডের 3টা মেম্বারকেই হারিয়ে দিয়েছি, এরপরেও কেন ট্রি অফ ক্যালিপোথ বন্ধ হচ্ছে না, আর কেন এখনো আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ড থেকে একের পর এক ডেভিল এখনো বের হয়েই আসছে। আর সেখানে ম্যাজিক নাইটরাও তাদেরকে কন্টিনিউয়াসলি হারিয়েই যাচ্ছে, কিন্তু তারা শেষ হওয়ার নামই নিচ্ছে না। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয় আর এরই সাথে আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। ওনার অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, আর এরই সাথে ওনার এই জিনিসটা ফিল হয় যে খুব দ্রুতই অনেক খারাপ কিছু হতে চলেছে। তখনই সিন শিফট হয় আর আমরা মরিসকে দেখতে পাই, আর তার সাথে এই সময় ডরথি ফাইট করছে। তখন মরিস বলে সত্যি এই ফিলিংস অনেক বেশি ওয়ান্ডারফুল, ড্রিম ম্যাজিক অনেক বেশি উইয়ার্ড আর অনেক আমেজিং একটা ম্যাজিক। তখন আমরা জানতে পারি ক্যাপ্টেন ডরথি এখানে ন্যাচের একটা ডেভিলের সাহায্যে এসেছে, যাতে করে সে এখানে মরিসকে ব্লক করতে পারে। কিন্তু সে এই জিনিসটা জানতো না যে মরিস এত বেশি পাওয়ারফুল হবে। তখন মরিস বলে এই সময় আমার ম্যাজিক একটা ডেভিলের সাথে কম্বাইন হয়ে আছে, আর এখানে আমি আমার স্পেলের সাহায্যে যে কোনো কনসেপ্টকেই বদলাতে পারি। আর এরই সাথে সে সেখানে তার ডেভিল ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে আর বলে ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে তোমার সাথে খেলবো। আর এরই সাথে সে লোটাসকে বলে তোমার উপর আমার অত বেশি ইন্টারেস্ট নেই, তাই তুমি এখানে আমার সাথে যেই গাদ্দারিটা করেছো সেটা যদি ফিরিয়ে নাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা শুনে লোটাস বলে আনফর্চুনেটলি আমার মনে হয় আমি এরকমটা করতে পারবো না, কারণ তুমি এখানে যেমন ওয়ার্ল্ড ক্রিয়েট করার কথা বলছো আমার মনে হয় না সেই ওয়ার্ল্ডে আমার ফ্যামিলি খুশি থাকবে। এইসব শুনে মরিস বলে ফ্যামিলিয়াল সেন্টিমেন্টের কোনো প্রয়োজন নেই, আমি এখানে সুপ্রিম ডেভিল লুসিফারের মেসেঞ্জার। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি তার কপাল ফেরে মুখ বের হয়ে এসেছে। আর এরই সাথে সে বলে ডান্টে ছিল এই ওয়ার্ল্ডে আমার হোস্ট আর তুমি আমার মেসেঞ্জার। আর এরই সাথে সে বলে ম্যাগি কিউলার প্ল্যান আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু সে ভেবেছিল তার প্ল্যান সম্পর্কে কেউ জানে না। আমি এটাও জানতাম যে সে কোনো না কোনো পদ্ধতিতে নিজেকে ছাড়িয়ে ফেলবে। এইসব জানার সত্ত্বেও আমি তাকে বাধা দেইনি, কারণ সে আর তার প্ল্যান আমার জন্য একটা টেস্ট সাবজেক্ট ছিল। এখন তো এখানে খুব দ্রুতই আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট ওপেন হয়ে যাবে, আর সেই গেট ওপেন হওয়ার সাথে সাথেই আমি এই ওয়ার্ল্ডে নিজেকে ম্যানিফেস্ট করে ফেলবো। তখনই আমরা জানতে পারি ট্রি অফ ক্যালিপোথকে লুসিফার শুধু নিজের ম্যাজিকের সাহায্যেই রিমেড করেছে, আর এর জন্য তার অন্য কোনো ডেভিলের সাহায্যের প্রয়োজন নেই। আর এর জন্য শুধু এখানে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামের ম্যাজিক আর তাদের লাইফ ফোর্সের প্রয়োজন হবে, আর এরই সাহায্যে সে আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন করে ফেলতে পারবে। তখনই সেখানে মরিস রেজ রিয়েকশন ম্যাজিক অপারেশনের সাহায্যে সেখানে কিছু ডেভিলকে কম্বাইন করে একটা ডেভিলে কনভার্ট করে ফেলে আর বলে তাহলে চলো ট্রি অফ ক্যালিপোথের সাহায্যে আন্ডারওয়ার্ল্ডের সবগুলো গেট ওপেন হওয়ার সাক্ষী হয়ে যায়, কিন্তু যদি এখানে তোমরা ততক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারো। তখনই মরিস সেখানে কিছু আওয়াজ শুনতে পায়, আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি সেখানের দেয়াল ভেঙে ব্ল্যাক বুলসের মেম্বাররা তাদের বেস নিয়ে চলে এসেছে। আর এরই সাথে তারা বলে আমরা চলে এসেছি ক্যাপ্টেন ইয়ামি আপনাকে বাঁচানোর জন্য। তখন একজন বলে আমরা তো এই পুরো প্লেসটাকেই ডিস্ট্রয় করে ফেলেছি। তখনই আরেকজন বলে এটা কি বা আসে যায়, এটা এনিমিদের বেস, তাই আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবো। তখনই আরেকজন বলে কিন্তু এটা তো স্পেড কিংডমের রয়্যাল ক্যাসেল। তখনই আরেকজন বলে এইসব ছাড়ো, আমাদের এখানে সর্বপ্রথম ক্যাপ্টেন ইয়ামিকে সেভ করার কথা ভাবতে হবে। এইসব দেখে লোটাস বলে সত্যি এখানে তো তার থেকেও বড় পাগলেরা চলে এসেছে। আর সেখানে ক্যাপ্টেন ডরথি বলে নাইস টাইমিং ব্ল্যাক বুলস, এই সময় তোমাদেরকে এখানে দেখে অনেক ভালো লাগছে। তাদেরকে দেখে লুসিফার বলে ডান্টে আমাকে বলেছিল যে এই টিমের মধ্যে দুটো আর্কে স্টেজের মেম্বার আছে, আর সে এটাও বলেছিল যে তোমাদের স্কোয়াডের মধ্যেই সব ধরনের ম্যাজিক এক্সিস্ট করে। এটা বলেই সে সেখানে তার ম্যাজিক ইউজ করে, আর এরই সাথে আমরা দেখতে পারি তার আঙুলের ভেতর থেকে অনেকগুলো ডেভিল হ্যান্ড বের হয়ে আসে, আর সেই হ্যান্ডগুলোর সাহায্যেই সে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে আমার হাত এই সময় অনেক বেশি চুলকাচ্ছে কাজ করার জন্য। তখনই সেখানে ভ্যানেসা বলে তোমার ম্যাজিক ডার্ক ট্রাইডের মেম্বারদের মতোই, কিন্তু তুমি ডার্ক ট্রাইডের মেম্বার না, তাহলে বলো তুমি আসলে কে।
এইসব শুনে ঘোষ বলে এতে কোনো কিছুই যায় আসে না যে সে কে, সে আমাদের এনিমি, কারণ সে এখানে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর রাস্তায় আসছে। তখনই আমরা দেখতে পারি মরিসের লম্বা লম্বা হাত ব্ল্যাক বুলসের বেসের উপর এসে পড়ে, আর এরই সাথে আমরা জানতে পারি যে মরিসের ম্যাজিক যে কোনো কনসেপ্টকেই বদলাতে পারে যদি তার হাত সেই অবজেক্টের উপর টাচ করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ডক্টর ওভেন গ্রেকে বলছে, তোমার ম্যাজিক তো ট্রান্সফরমেশন ম্যাজিক, কিন্তু তুমি তো এই পুরো জিনিসটাকেই চেঞ্জ করে দিয়েছো। এটা তো ট্রান্সফরমেশন ম্যাজিক না। যদি এটা ট্রান্সফরমেশন ম্যাজিক হতো তাহলে শুধু এর লুক চেঞ্জ হতো। তাই যদি কেউ আমাকে এই ম্যাজিকের নাম রাখতে বলতো তাহলে আমি এই ম্যাজিকের নাম ফর্টিফিকেশন ম্যাজিক রাখতাম। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে গ্রে তার ফর্টিফিকেশন ম্যাজিকের সাহায্যে মরিসের হাতকে ফুলে কনভার্ট করে ফেলে। এটা দেখে মরিস অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ম্যাগনিফিসেন্ট, আমি তোমার সাথে আরও খেলতে চাই, কিন্তু আমি এটা ভাবছি যে তুমি কি এতগুলো অ্যাটাক একসাথে ব্লক করতে পারবে। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যাটাক একসাথেই করে দেয়। তখনই আমরা দেখতে পারি গ্রে সেখানে অনেক বেশি ব্লাশ করছিল, আর এরই সাথে সে বলে, আমি এই সময় অনেক বেশি নার্ভাস হয়ে আছি, কারণ আমি এখানে একটা অ্যাটাক হ্যান্ডেল করছি, তাই একই সময় বাকি অ্যাটাকগুলো হ্যান্ডেল করাটা আমার পক্ষে ইম্পসিবল। সত্যি এটা অনেক বেশি এম্বারেসিং। এইসব শুনে ঘোষ বলে, তুমি এখানে তোমার ফালতু কথা বন্ধ করো আর আমার চোখের দিকে তাকাও। আর যখনই গ্রে তার চোখের দিকে তাকায় তখনই ঘোষ তাকে অনেকগুলোতে ট্রান্সফর্ম করে দেয়। আর এরই সাথে সে সেখানে মরিসের যতগুলো অ্যাটাক এইদিকে আসছিল সেই সবগুলোকেই ফুলে ট্রান্সফর্ম করে দেয়। এইসব দেখে মরিস হাসতে হাসতে বলে, এখন তো তোমাদেরকে কিছু ভালো ম্যাজিকের স্বাদ গ্রহণ করাতেই হবে। এটা বলেই সে সেখানে গ্র্যাভিটি ম্যাজিক দ্য প্রিজন অফ দ্য ডিমন কিং ইউজ করে, যার জন্য তাদের উপর অনেক ভারী প্রেসার পড়ে, আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস নিচে পড়ে যায়। তখন সেখানে মরিস ভাবছিল গ্র্যাভিটি ম্যাজিককে ট্রান্সফর্ম করাটা ইম্পসিবল, তাই চলো এখন তোমাদেরকে ডিসমেন্টেল করা যাক। তখনই সেখানে হেনরি স্লোলি বলতে শুরু করে, লাস্ট টাইম আমি আমাদের কাউকেই প্রোটেক্ট করতে পারিনি। তখনই গর্ডন হেনরির কাঁধে হাত রাখে, আর এরই সাথে সে নর্মালি বলে, কিন্তু এইবার আমি সবাইকেই প্রোটেক্ট করব। তখনই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গর্ডন তার ট্রেনিং কমপ্লিট করে ব্ল্যাক বুলস বেসে ফিরে এসে বলে, আমি এখানে চলে এসেছি, তাই এখন সব কিছুই ঠিক হয়ে যাবে। তাহলে চলো ক্যাপ্টেন ইয়ামিকে সেফলি ফিরিয়ে নিয়ে আসা যাক। আর সেখানে গর্ডন প্রতিবারের মতোই অনেক আস্তে আস্তে বলছিল, এরই জন্য সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে গর্ডন এখানে কি বলছে। তখন গর্ডন বলে, আমি পুরো 6 মাস ট্রেনিং করেছি আমার পয়জন ম্যাজিককে মেডিসিনে কনভার্ট করার জন্য, আর এখন আমি আমার পয়জন ম্যাজিকের সাহায্যে কার্সকে পাওয়ারে কনভার্ট করতে পারি। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে গর্ডন মডিফাইড পয়জন কার্স ম্যাজিক কার্স ম্যাডিউলা ইউজ করে, আর এরই জন্য হেনরি এখানে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে। এরই সাহায্যে এখন সে এই জিনিসটা ডিসাইড করতে পারবে যে সে কার কাছ থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে চায়। তখনই হেনরি মরিসের ম্যাজিক অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস রিপেয়ার করে তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। আর সেই পাঞ্চ পড়ার পর মরিস ভাবছিল, এটা তো ইম্পসিবল, এখানে তো আমাকেই সব থেকে বেশি স্ট্রং হওয়ার কথা ছিল, তাহলে এখানে এরকমটা কেন হচ্ছে। তখনই সেখানে আজ তার সহ যতগুলো পার্সন ডার্ক ট্রাইডের মেম্বারদের সাথে ফাইট করছিল তারা সেখানে চলে আসে। তাদেরকে দেখে মরিস জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করে এসেছো। এটা শুনে আস্থা বলে, আমরা আমাদের ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারবো। তখনই সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার জড়ো হয়ে যায়, আর এরই সাথে তারা তাদের ক্যাপ্টেনকে সেভ করার জন্য তৈরি হয়ে যায়। তখন আস্থা বলে, তোমরা এখানে পৌঁছানোর জন্য এত বড় একটা হোল ক্রিয়েট করে ফেলেছো, সেই হোলের সাহায্যেই আমরা এই প্লেসে খুব সহজেই চলে এসেছি। তখনই সেখানে মরিস উঠে দাঁড়ায় আর বলে, আমার কাউন্টলেস এক্সপেরিমেন্ট আমাকে অ্যালাউ করেছে অ্যাজ এ ডেভিল হোস্ট। এটা বলেই সে সেখানে তার পাওয়ার শো করে। তখনই তার ফেসে আরও একটা পাঞ্চ এসে পড়ে, আর এই পাঞ্চ আস্থার ছিল। তখন আস্থা বলে, তুমি কি এই সময় এখানের ফাইনাল ডেভিল হোস্ট নাকি ডায়মন্ড কিংডমের স্কলার অফ মেজেস? এইসব কিছুই এখন আর ম্যাটার করে না, আমরা শুধু তোমাকে একটা কথাই বলবো, তুমি এখনই এখানে আমাদের ব্ল্যাক বুলসের ক্যাপ্টেনকে ফিরিয়ে দাও। এই এপিসোডের শুরুতে আমরা ক্যাপ্টেন ইয়ামির ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন ইয়ামি যখন ওনার গ্রিমোর পেয়েছিল তখন তিনি সেই গ্রিমোরের সাহায্যে ডার্ক ম্যাজিক ইউজ করতে পারত। তখন সবাই বলতো, এই ফরেনারের সাথে কিছু তো একটা হয়েছে, নিশ্চয়ই তার সাথে কোনো না কোনো প্রবলেম আছে।
এরই জন্য দেখো সে কত বেশি ক্রিপি ম্যাজিক পেয়েছে। তাই সবাই তার কাছ থেকে দূরে থাকবে, কারণ সে তার সাথে মিসফরচুন নিয়ে এসেছে। কিন্তু একটা পার্সন ছিল যে এরকমটা ভাবতো না, আর সেই পার্সন ছিল জুলিয়াস। তিনি সেই সময় অনেক বেশি খুশি ছিল, আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামির কাছে এসে বলে, ডার্ক ম্যাজিক সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। আমি প্রথমবার এরকম কিছু দেখেছি, তাই প্লিজ তুমি আমাকে তোমার ম্যাজিক ইউজ করে দেখাও। এরপর ক্যাপ্টেন ইয়ামির আরো কিছু পার্সনের সাথে দেখা হয়, যেখানে ন্যাচ বলে, তুমি নিজেকে সবার সামনে খারাপ পার্সন হিসেবে শো করছো, কিন্তু আমার তোমাকে দেখে একটুও ভয় লাগছে না। আর যখন ওনার মর্গানের সাথে দেখা হয় তখন সে বলে, নাইস টু মিট ইউ, আমার নাম মর্গান, তাহলে চলো আমরা একসাথে হার্ড ওয়ার্ক করি। আর প্রথমবার যখন ক্যাপ্টেন জ্যাকের সাথে দেখা হয় তখন তিনি বলে, নিশ্চয়ই তুমি সেই পার্সন যে ডার্ক ম্যাজিক ইউজ করে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে কখনোই হারবো না। আর সেই সময় এই গোল্ডিগার বলে, এতে কোনো কিছুই ম্যাটার করে না যে তুমি কি জিনিস, আমি আশা করছি তুমি আমার জন্য ইউজফুল হবে। আর সেখানে ক্যাপ্টেন নজেল বলে, ইউ গট সাম নার্ভ ফর ফরেনার। আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, তোমাকে দেখে মনে হয় না যে তুমি কোনো অর্ডিনারি পার্সন। আর যখন প্রথমবার ওনার ক্যাপ্টেন মারিওলোনার সাথে দেখা হয় তখন তিনি হাসতে হাসতে বলে, তুমি এখানে আমায় তোমাকে একটু মারতে দাও। আর সেখানে ক্যাপ্টেন শার্লেট বলে, তোমার ফাইটিং স্টাইল অনেক বেশি নোংরা, যেরকমটা আমি একটা পুরুষের কাছে আশা করেছিলাম। আর যখন ক্যাপ্টেন উইলিয়ামের সাথে দেখা হয় তখন তিনি বলে, তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তাহলে চলো আমরা একসাথে এই কিংডমকে প্রোটেক্ট করি। আর একদিন তিনি মর্গানের সাথে কথা বলছিল, যেখানে তিনি বলে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে এখানে আমাদের ভিন্ন ভিন্ন ম্যাজিক ইউজারের সাথে প্রতিদিন দেখা হয়। আমার ম্যাজিককে সবসময় সবাই ক্রিপি বলতো, কিন্তু তাদের ম্যাজিক দেখার পর আমার মনে হয় আমার ম্যাজিক তাদের তুলনায় অনেক বেশি কিউট। এইসব শুনে মর্গান বলে, সব থেকে বেশি ডেঞ্জারাস ম্যাজিকও অনেক ভালো হতে পারে যদি সেই ম্যাজিক ইউজারের চিন্তা ভাবনা ভালো হয়ে থাকে। তুমি যে কোনো ক্যারেক্টারকেই জাজ অনেক ভালোভাবে করতে পারো, আর তোমার কাছে অ্যাবিলিটি আছে ভিন্ন ভিন্ন ম্যাজিক ইউজারকে একত্রিত করার। তাই আমার মনে হয় তুমি ফিউচারে অনেক ভালো ম্যাজিক নাইট হবে, আর তুমি ম্যাজিক নাইটের মধ্যে অনেক ভালোভাবে ফিট হও। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, তোমার মতো পার্সনদেরই অন্যদের লিড করা দরকার। আর এরপরই আমরা দেখতে পারি মর্গানের গ্রেভিয়ার্ড। সেখানে ন্যাচ তার গ্রেভিয়ার্ডের সামনে বসে কাঁদছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার সাথে দেখা করার জন্য এসেছিল। তখনই ওনার মর্গানের সেই কথাটা মনে পড়ে, যেখানে মর্গান বলেছিল, এটা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, কিন্তু এরপরও আমার এটা মনে হয় যে তুমি আমার ভাইকে আমার থেকেও ভালো বুঝতে পারো। এটা মনে করেই তিনি বলে, আমি একদিন আমার একটা ব্রিগেড তৈরি করব। বেশিরভাগ ডিসেন্ট আর রেসপেক্টেড ফ্লক আগে থেকেই ভরে গেছে, কিন্তু যাদেরকে চুজ করা হয়নি, যারা তাদের রাস্তা থেকে সরে এসেছে, আর যাদের কপাল অনেক খারাপ, আর যারা হেরে গেছে, তারা যদি শেষবারের মতো আর একটা চান্স না পায় তাহলে এটা তাদের সাথে আনফেয়ার হবে। এটা অনেক বেশি এম্বারেসিং হবে যদি তারা তাদের পাওয়ার আর ইউজই না করে। তাই আমি নিজেকে অনেক বেশি স্ট্রং করব, যাতে করে আমি সেই সবগুলো ইডিয়েটকে এক জায়গায় জড়ো করে আশ্রয় দিতে পারি। কিন্তু আমার মনে হয় সেই পার্সন যার আশ্রয়ের অনেক প্রয়োজন ছিল, যাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা আমিই ছিলাম। এর পরের সিনেই আমরা মরিসকে দেখতে পাই। সে বলছে, ডার্ক ম্যাজিক সত্যি এটা অনেক বেশি ওয়ান্ডারফুল ম্যাজিক। এটা এরকম একটা ম্যাজিক যেটা আগে থেকেই আন্ডারওয়ার্ল্ডের সাথে ইমিউন, আর এই ম্যাজিক ওয়ার্ল্ড ট্রিকে আরো অনেক বেশি ডার্ক করে দেয়। আর এরই সাহায্যে আমরা আন্ডারওয়ার্ল্ডকে এই ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারবো। তুমি সেই পার্সন যাকে চুজ করা হয়েছে, যে এই ওয়ার্ল্ডের মধ্যে ডার্কনেস আর ডেথকে নিয়ে আসবে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ক্যাপ্টেন ইয়ামির জ্ঞান ফিরে এসেছে। আর এরই সাথে উনি ওনার সামনেই ব্ল্যাক বুলসের বেস দেখতে পায়। আর এরই সাথে আমরা জানতে পারি তারা এখানে মরিসকে হারিয়ে দিয়েছে। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি সেখানে হাসতে শুরু করে আর বলে, তোমরা কি সত্যি আমাকে এত বেশি পছন্দ করো? এটা শুনে সেখানে সবাই চিল্লাতে চিল্লাতে বলে, হ্যাঁ, আমরা আপনাকে অনেক বেশি পছন্দ করি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি এক ইসমাইলের সাথে বলে, সো ডু আই ইউ ইডিয়েটস। তখনই আমরা দেখতে পাই ন্যাচ উপরে বসে এই সব কিছু দেখছিল। আর এরই সাথে সে বলে, রিয়েলি ইউ অল পাঞ্চ অফ লুনেটিক্স, আই গিভ ইউ দ্যাট। তখনই আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট ওপেন হচ্ছে, আর বাহিরে এখনো সেই এনশিয়েন্ট ডিমনের সাথে ক্যাপ্টেন মারিওলোনা ফাইট করছে। আর এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে বলছিল,
আমাদের এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে সে একটা ম্যাজিক নাইট, যে এখানে একটা এনশিয়েন্ট ডিমনকেও ওভার পাওয়ার করছে। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা ভাবছিল, আমি এখানে যতবার ইনকার্নেশন অফ হেলফায়ার ইউজ করছি ততবারই আমার ম্যাজিক পাওয়ার আগের থেকে বেড়ে যাচ্ছে। এইসব ভেবেই তিনি সেখানে লাস্ট আর ফাইনাল অ্যাটাক সেই ডিমনের উপর করে। আর এই অ্যাটাকের সাথেই সেই ডিমনের মাথা পুরোপুরি জ্বলে শেষ হয়ে যায়। আর এই অ্যাটাকের সাথেই ফাইনালি এই ডিমন এখানেই শেষ হয়ে যায়। তখনই ক্যাপ্টেন মারিওলোনা নিচে এসে বলে, তাহলে চলো এখন বাকি যেই এনিমিগুলো আছে তাদেরকেও শেষ করা যাক। তখনই সেখানে ল্যাংরেস, প্যাট্রি আর বাকিরা ক্যাপ্টেন উইলিয়ামকে বাঁচানোর জন্য চলে আসে। আর সেখানে ব্ল্যাক বুলস ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য আসে। তখনই আমরা মরিসকে দেখতে পাই, তাকে মেরে পাশে ফেলে রাখা হয়েছে। তখনই তার কপালে যেই মুখটা ছিল সেই মুখের সাহায্যে লুসিফার বলে, তোমার এই হার্ড ওয়ার্কের জন্য ধন্যবাদ হিউম্যান। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট ওপেন হয়ে গেছে। আর এরই সাথে সে বলে, এখন আন্ডারওয়ার্ল্ডের বাকি গেট আরো অনেক দ্রুত ওপেন হবে, কারণ আমি এখানে উইলিয়াম আর ইয়ামির লাইফ ফোর্স একেবারে চুষে নিয়েছি। এরই জন্য আমি এখন লোয়ার লেভেল ডেভিলসদের সাথে ইন্টারফেয়ার করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। তখনই আমরা দেখতে পারি লুসিফার এখন এখানের যতগুলো ডেভিল আছে যারা ফার্স্ট আর সেকেন্ড গেট থেকে বের হচ্ছে তাদের সবাইকে কন্ট্রোল করতে পারছে। আর সেখানে যতগুলো লোয়ার লেভেল ডেভিল ছিল তারা সবাই একত্রে মার্জ হচ্ছে। আর তারা ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামকে তাদের কোর বানিয়ে ফেলেছে। তখনই বাহির থেকে ক্যাপ্টেন মারিওলোনা আর বাকি ম্যাজিক নাইটরা এই জিনিসটা দেখতে পারে যে সেই গেটের ভেতর থেকে আরো অনেকগুলো ডেভিল বের হচ্ছে। আর এরই সাথে আমরা জানতে পারি সেখানে লুসিফার নিজেকে ম্যানিফেস্ট করছিল। আর সেখানে তার প্রেজেন্স অনেক বেশি টেরিফাইং ছিল, কারণ সেই এই আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রং ডেভিল। তাই যদি সে কোনোভাবে এই ওয়ার্ল্ডে চলে আসে তাহলে এই পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। এটা দেখে ব্ল্যাক বুলসের সবাই সেখানে তাদের ম্যাজিক ইউজ করে। সেখানে ভেনেসা তার ফেথ ম্যানিপুলেশন, আল্টিমেট ইভেশন ইউজ করে। আর চার্মি ইউজ করে ম্যাজিক পাওয়ার রিকভারি। সেখানে ঘোষ ইউজ করে গ্রে মাল্টিফিকেশন। আর গ্রে ইউজ করে ম্যাটেরিয়াল মেটামরফেসিস। আর সেখানে গটান ইউজ করে কার্স ড্ওয়ার্ফ ম্যাজিক পাওয়ার অ্যাবজর্পশন। তখন তারা সবাই তাদের পাওয়ার কম্বাইন করে বলে, এই জিনিসটা ম্যাটার করে না যে তুমি কি আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রংগেস্ট ডেভিল নাকি অন্য কেউ, তাই গেট দ্য হেল আউট অফ হেয়ার। এটা বলেই তারা তাদের পাওয়ারের সাহায্যে তৈরি করে সুপার সাইজ জায়ান্ট ব্ল্যাক বুলস। আর এরই সাথে তারা সেখানে পাঞ্চ করে যেখানে লুসিফার নিজেকে ম্যানিফেস্ট করছে। আর এরই সাথে তারা এই জিনিসটা সেন্স করে ফেলে যে এই সময় কোথায় ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়াম আছে। তখনই তারা তাদের বেস সেই প্লেসে ঢুকিয়ে দেয় যাতে করে তারা ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামকে সেখান থেকে বের করতে পারে। এইসব দেখে ন্যাজ ভাবছিল নিশ্চয়ই এখানে লুসিফার কফিন অফ দ্য ডার্ক অ্যাডভার্সারিসের সাথেই নিজেকে ম্যানিফেস্ট করছে। এরই জন্য ইয়ামি আর উইলিয়াম এই সময় তার পোর্শনের কোর হিসেবে কাজ করছে। কিন্তু এখনো লুসিফার নিজেকে ম্যানিফেস্ট করতে পারেনি। তাই যদি এখন তারা ইয়ামি আর উইলিয়ামকে কোনোভাবে এখান থেকে বের করতে পারে তাহলে এখানে লুসিফারের ম্যানিফেস্টেশন বন্ধ হয়ে যাবে। এইসব দেখে লুসিফার সেখানে গ্র্যাভিটি ম্যানিফেস্টেশন স্পেল কাস্ট করে। আর এর প্রেসারে এসে ব্ল্যাক বুলসের বেস ধীরে ধীরে ডিস্ট্রয় হতে শুরু করে। লুসিফার এখনো এই ওয়ার্ল্ডে নিজেকে ম্যানিফেস্ট করতে পারেনি। এরপরেও এখানে তার পাওয়ার অনেক বেশি। এইসব দেখে গর্ডন আর হেনরি তারা তাদের ফুল পাওয়ার ইউজ করে লুসিফারের পাওয়ার অ্যাবজর্ব করছে। এরপরেও এখানে লুসিফারের পাওয়ার ওভারফ্লো হচ্ছে। এখানে তারা কোনোভাবেই তার সাথে কিপ আপ করতে পারছে না। তাই যা করার এখন তাদেরকে দ্রুত করতে হবে, নয়তো সবকিছুই শেষ হয়ে যাবে। এইসব দেখে ন্যাজ ভাবছিল আমাদেরকে যে করেই হোক ডেভিল কিংকে এই ওয়ার্ল্ডে আসতে দেওয়া যাবে না। আর সেখানে আমরা দেখতে পারি লুসিফারের প্রেসারের জন্য সেখানের কেউ উঠে দাঁড়াতে পারছিল না। তখনই সেখানে সেই ডিমনের লেজ সাধারণ মানুষদের উপর এসে পড়ছিল। কিন্তু এর আগেই তাদেরকে বাঁচানোর জন্য সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে আসে। এই জিনিসটা দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে ভাবছিল আমরা এই গ্র্যাভিটি ফিল্ডের মধ্যে মুভ করতে পারছি না, কিন্তু এখানে তারা তাদের পাওয়ার ইউজ করে আমাদেরকে সেফও করে ফেলেছে। তখনই তার গ্র্যাভিটি প্রেসার আরো অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটা দেখে ব্ল্যাক বুলসের মেম্বাররা তার উপর তার ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করে। এটা দেখে লুসিফার সেখানে তার গ্র্যাভিটি প্রেসার আরো অনেক বেশি বাড়িয়ে দেয়, যার জন্য ব্ল্যাক বুলসের বেস ফাইনালি সেখানে ডিস্ট্রয় হয়ে নিচে পড়ে যায়। এই সব কিছু দেখে সেখানে সবাই হার মেনে নেয় যে এখন আর এখানে তাকে হারানোটা আমাদের পক্ষে ইম্পসিবল।
এখানে সবাই তাদের হোপ হারিয়ে ফেলেছে। তখনই আমরা একটা বাচ্চা আর তার মাকে দেখতে পাই। সেখানে তারা বলছে, প্লিজ আমাদেরকে এখানে কেউ তো সাহায্য করো। কিন্তু আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা এখনো হার মানেনি, কারণ এখনো তারা তাদের হোপ হারায়নি। তারা ভাবছে যে সব কিছুই ঠিক হয়ে যাবে। ইজন্ট দ্যাট রাইট আস্থা? তখনই আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানেরই অনেক দূরের এক পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, আর এরই সাথে সে তার কাটানা বের করে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে লুসিফার সেখানে নিজেকে ম্যানিফেস্ট করছিল, আর আস্থাও অ্যাটাকের জন্য পুরোপুরি তৈরি ছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আস্থা তাদেরকে বলেছিল, আমি আর লিভে মিলে এখানে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচাতে পারবো, ওনাকে আর সেখানের কাউকে ইনজার্ড না করে। এটা শুনে সেখানের সবাই অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ তুমি করতে পারবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি ফিনরাল আস্থাকে সেই পাহাড়ে টেলিপোর্ট করেছে, আর সেখানে আস্থা অ্যাটাক করার জন্য পুরোপুরি তৈরি ছিল। তখন আস্থা বলে, ইউ ক্যান্ট লিভ দিস টু আস। তোমার কি মনে হয় আমরা কি এত বড় জিনিসটাকে কাটতে পারবো? তখন লিভে বলে, হ্যাঁ আমরা কাটতে পারবো, আমাদেরকে তাকে কাটতেই হবে। তখন সেখানে আস্থা ভাবছিল, ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য আমাদেরকে এটা করতেই হবে। আর সেখানে লিভে ভাবছিল, লিচিটার রিভেন্সের জন্য আমাদেরকে এটা করতেই হবে, আর আমাদের এখানে কোনোভাবেই তাকে এই ওয়ার্ল্ডে আসতে দেওয়া যাবে না। আর এরই সাথে আমরা দেখতে পারি আস্থার 30 মিনিটের কুলডাউন শেষ হয়ে গেছে, আর এরই সাথে তারা সেখানে তাদের ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করে ফেলেছে। আর এরই সাথে সে সেখানে তার শট উপরের দিকে উঠাতে উঠাতে ভাবছিল, নাইদার অফ আসপার চুজেন বাই মানা। আর এরই সাথে আমরা দেখতে পারি আস্থা সেই ডেভিলকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলেছে। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামের সেই অ্যাটাকে কিছুই হয়নি, তারা সেখান থেকে নিচের দিকে পড়ছিল। এই জিনিসটা দেখে আস্থা বলে, আমি যেরকমটা ভেবেছিলাম, ডিমন স্লেয়ার শট শুধু তাদেরকেই কাটে যাদেরকে আমি কাটতে চাই, আর যেই জিনিসটাকে আমি প্রোটেক্ট করতে চাই সেই জিনিসটাকে এই কাটানা কখনোই কাটবে না। এই জিনিসটা দেখে ন্যাচ আর ক্যাপ্টেন ইয়ামি একসাথে বলে, তুমি করে দেখিয়েছ আস্থা। আর এই চ্যাপ্টারের কর্নারে লেখা আছে, আস্থা এখানে তার 2 মেন্টরকেই সারপাস করে ফেলেছে। এই এপিসোডের শুরুতে আমরা আস্থাকে দেখতে পাই, সে সেই বড় মনস্টারকে 2 টুকরোতে কেটে ফেলেছে, যার ভেতর লুসিফার নিজেকে ম্যানিফেস্ট করছিল। তখনই সেই মনস্টারের অর্ধেক অংশ সেই ভিলেজের উপর পড়ছিল, আর সেই পার্ট অনেক বড় ছিল। আর যদি এই পার্ট সেই ভিলেজের উপর পড়ে তাহলে এই পুরো ভিলেজই ডিস্ট্রয় হয়ে যাবে। তখনই আমরা সেখানে ইয়োনোকে দেখতে পাই, সে তার পাওয়ারের সাহায্যে একটা তীর আর ধনুষ বানিয়ে ফেলে, আর এরই সাথে সে সেখানে তার পাওয়ার গেদার করতে শুরু করে। আর তার সাথে সেখানে মিমোসাও ছিল, আর সে সেখানে তাকে কন্টিনিউয়াসলি হিল করছিল। তখনই সেখানে ইয়োনো তার স্পিরিট অফ ইউরো স্পেলের সাথে সেই পার্টের উপর অ্যাটাক করে, আর সেই পুরো পার্টকেই ডিস্ট্রয় করে ফেলে। তাকে এরকমটা করতে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে বলে, আমি তোমার কাছে এরকমটাই আশা করেছিলাম। আর সেখানে ইয়োনো আস্থাকে দেখে একটা স্মাইল করে। আর অন্যদিকে প্যাট্রি নিচে পড়ার আগেই ক্যাপ্টেন উইলিয়ামকে ধরে ফেলে আর বলে, তুমি কি ঠিক আছো? আর এই সব কিছুই ল্যাংরেস দূর থেকে দেখছিল, আর এরই সাথে সে বলে, সত্যি এখানে তার টাইমিং তো পারফেক্ট ছিল। আর অন্যদিকে ব্ল্যাক বুলস ক্যাপ্টেন ইয়ামিকে নিচে পড়ার আগেই ধরে ফেলে, আর এরই সাথে তারা দেখতে পায় ক্যাপ্টেন ইয়ামি এখনো ঠিক আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি তোমরা এখানে অনেক ভালো কাজ করেছো। এটা শুনে সেখানের সবাই অনেক বেশি খুশি হয়ে বলে, ইয়েস স্যার। আর এই মোমেন্টে ম্যাজিক নাইট সেখানে তাদের মিশন কমপ্লিট করে ফেলেছে, এর জন্য তারা খুশি ছিল। আর সেখানে স্পেড কিংডমের মানুষরা বলছিল, এখন আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, যাতে করে আমরা এই কিংডমকে আগের থেকেও বেশি পিসফুল বানাতে পারি। তখনই সেখানে রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বার ইয়োনোকে দেখে অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর সেই মোমেন্টেই সেখানে একটা ডেভিলের এন্ট্রি হয়, যার নাম আট্রামিলেস। সে বলে, তোমরা এই জিনিসটাকে এত সহজভাবে কেন নিচ্ছ? এখান থেকে যত দ্রুত পালাবে ততই তোমাদের জন্য ভালো হবে। আর ন্যাচ যখন তাকে দেখে তখন সে অনেক বেশি শক হয়ে বলে, ও তো সেই সুপ্রিম ডেভিল যে আন্ডারওয়ার্ল্ডের 2nd লেয়ার থেকে বের হয়েছে। তখন সেই ডেভিল বলে, অবশেষে এখানে লুসিফার হাফ ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়েছে। তখনই আমরা দেখতে পারি যেই বড় ডিমনকে আস্থা কেটে ফেলেছিল আর ইয়োনো পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছিল, সেগুলো মার্জ হয়ে একটা ডেভিলের রূপ নিয়ে নেয়, আর এটাই সুপ্রিম ডেভিল লুসিফার। তখন লুসিফার বলে, তোমরা এখানে অনেক বেশি অহংকার করছো। এটা বলেই সে সেখানে তার আঙুলের ইশারায় তার আশেপাশে যতগুলো পার্সন ছিল তাদের সবাইকে মাটির সাথে মিশিয়ে ফেলে।
তখন সেখানে আস্থা তার ডিমন স্লেয়ার শর্টে চড়ে সেদিকেই আসছিল। তখনই লুসিফার আস্থার কাছে চলে আসে আর বলে, তাহলে তুমি সেই ইডিয়েট যে আমার ম্যানিফেস্টেশন নষ্ট করেছো। হঠাৎ করে তাকে নিজের এত কাছে দেখে আস্থা অনেক বেশি ভয় পেয়ে যায়। তাকে দেখে লিবে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি সেই ডেভিল যে লিচিটাকে মেরেছিল। এইসব শুনে লুসিফার বলে, তুমি এখানে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আর তোমার মতো একটা ট্র্যাশ যার ভেতর কোনো ম্যাজিক পাওয়ারই নেই, আমি তাকে আমার এত কাছে সহ্য করতে পারছি না। এটা বলেই লুসিফার সেখানে তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে, যার জন্য সেখানের প্রেসার অনেক বেশি বেড়ে যায়। আর এই প্রেসার আগের তুলনায় অনেক বেশি ছিল, যার জন্য তার নিচে পড়ার সাথে সাথেই আশেপাশের পুরো জায়গাটাই ফেটে যায়। তখন সেখানে লিবে বলে, আমি এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি যেই জিনিসটা চাই সেটা হলো তাকে হারাতে। এটা শুনে আস্থা বলে, ঠিক আছে আমি এটা দেখে নেব। এটা বলেই সে সেখানে তার ডেভিল ইউনিয়ন মোড অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে তার দিকে এগোতে শুরু করে। এই জিনিসটা দেখে ন্যাচ তাকে বাধা দেওয়ার ট্রাই করে আর বলে, কিছু না জেনে বুঝে এরকম কোনো অ্যাকশন নিও না। কিন্তু সেখানে আস্থা তার কোনো কথাই না শুনে তার দিকে এগোতে শুরু করে। তখন আস্থা সেখানে তার স্ল্যাশের সাথেই গ্র্যাভিটি ম্যাজিককে কেটে ফেলে আর ম্যাজিক ট্র্যাকিং স্পেলের সাহায্যে লুসিফারের দিকেই এগোতে শুরু করে। এই সব কিছু দেখে সেই সুপ্রিম ডেভিল আদ্রামিলেস বলে, সত্যি তাহলে এখানে এরকম কেউ আছে যে লুসিফারের গ্র্যাভিটি ম্যাজিকের সামনেও মুভ করতে পারে, যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। আর সেখানে আমরা দেখতে পারি আস্থা তার উপর অ্যাটাক করতে করতে ভাবছিল, এতে কোনো কিছুই যায় আসে না যে আমাদের অপোনেন্টের কাছে কত স্ট্রং ম্যাজিক পাওয়ার আছে। এখনো আমি এখানে আমার ডেভিল ইউনিয়ন মোড আরো 4 মিনিট পর্যন্ত ইউজ করতে পারবো। এটা বলেই সে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে লুসিফার শুধু তার এক হাতের সাহায্যেই সেই শটটা ধরে ফেলে। এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এই মোমেন্টে তার শট নাড়াতেও পারছিল না। তখনই লুসিফার আস্থার শটের উপর তার আঙুল স্লাইড করে আর এরই সাথে সে দেখতে পায় তার আঙুলে কাট লেগে গেছে। আর এটা দেখে সে বুঝতে পারে যে এই ছেলেই তাকে ড্যামেজ দিতে পারবে। আর এরই সাথে সে অনেক বেশি রেগে বলে, ইউ পিস অফ ফিল্থ। এটা বলেই সে তার ফেসে অনেক জোরে একটা পাঞ্চ করে। এই সব কিছু দেখে আদ্রামিলেস বলে, লুসিফার এখনো এখানে ইনকমপ্লিট। এরপরও এখানে তার ম্যাজিক্যাল আর ফিজিক্যাল অ্যাবিলিটি ইনসেইন। তাই এখানে এই জিনিসটা ম্যাটার করে না যে এই ছেলে কত বেশি স্ট্রং। একটা পিঁপড়া কখনো একটা হাতিকে হারাতে পারবে না। তখনই আমরা দেখতে পাই ভ্যানেসা আর ক্যাপ্টেন ইয়ামির উপরও লুসিফারের গ্র্যাভিটির প্রেসার পড়ছে, কিন্তু তারা শুধু এখানে রোজের জন্যই বেঁচে আছে। কিন্তু এখানে ভেনেসাও রোজকে এভাবে বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারবে না, তার ম্যাজিকও খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তখনই তাদের পাশে লুসিফারের পাঞ্চ খেয়ে আস্থা এসে পড়ে। এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যেই মোমেন্টে লুসিফার তাদের কাছে চলে আসবে তখনই তারা লুসিফারের প্রেসারেই শেষ হয়ে যাবে। আর এরই সাথে তারা এই পর্যন্ত যা কিছু করেছে সব কিছুই মিনিংলেস হয়ে যাবে, কারণ লুসিফারের প্রেজেন্সি ফেথ, লাইফ আর ম্যাজিককে ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট। আর একেই বলে সুপ্রিম ডেভিল অফ আন্ডারওয়ার্ল্ড। তখনই আমরা আস্থাকে দেখতে পাই, সে সোজা হয়ে তাকাতেও পারছিল না। সে সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে জানে যদি লুসিফার একবার এখানে চলে আসে তাহলে তার টিম মেম্বারদের সাথে কি হবে। তখনই আমরা দেখতে পারি সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন লুসিফারের সাথে ফাইট করার জন্য তার সামনে চলে এসেছে। তারা তো এখানে রিলের ম্যাজিক ছাড়া সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। লুসিফারের টেরিফাইং প্রেসারের সামনে গ্র্যান্ড ম্যাজিক নাইটদেরও দাঁড়াতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন জ্যাক লুসিফারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারকে জ্বালাতে পারছিল না আর ক্যাপ্টেন জ্যাক তাকে কাটতে পারছিল না। এই সব দেখে লুসিফার ক্যাপ্টেন জ্যাকের ঘাড়ে একটা চক মারে আর তাকে নিচে ফেলে দেয়। এটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা যখনই তাকে পাঞ্চ করবে তখনই সে তার হাত ধরে ফেলে আর এরই সাথে ওনার ফেসে একটা পাঞ্চ করে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তখনই ক্যাপ্টেন নোজেল ওনার মার্কারি ম্যাজিকের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এর আগেই লুসিফার ওনার কাছে চলে আসে আর ওনার ফেস ধরে ওনাকে অনেক জোরে নিচে মারে। তখনই পেছন থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান ওনার সেলামেন্ডারের সাহায্যে তার উপর ইনফার্নো অ্যাটাক করে দেয়, কিন্তু এই অ্যাটাকেও লুসিফারের উপর একটা স্ক্র্যাচও পড়ে না। এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি লুসিফার সেলামেন্ডারের মুখ ধরে ক্যাপ্টেন ভার্মিলিয়ানকে সহই নিচে ফেলে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন ডরথি চলে আসে আর এরই সাথে তিনি বলে, ওয়েলকাম টু মাই ড্রিম ম্যাজিক। কিন্তু আমরা দেখতে পারি তার ম্যাজিকও লুসিফারের উপর কাজ করে না।
তখনই আমরা সেখানে স্যাকেকে দেখতে পাই। সেও লুসিফারের গ্র্যাভিটি প্রেসারের জন্য নিচে পড়েছিল, আর এরই সাথে সে ভাবছিল এখানে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন মিলেও তার উপর একটা হিট করতে পারছে না। এটা আবার কেমন ম্যাজিক? এই জিনিসটা তো এখানে আমিও বুঝতে পারছি যে তার বিরুদ্ধে জিতাটা ইম্পসিবল। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন রিল মিলে লুসিফারের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু এটাও এখানে কোনো কাজেই আসে না। তখন সেখানে লুসিফার বলে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমাদের মতো হিউম্যান আমার বিরুদ্ধে কি করে ফাইট করছে। তোমাদের তো এখানে আমার সামনে নিজের মাথা ঝুঁকিয়ে জীবন ভিক্ষা চাওয়া দরকার ছিল। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারের উপর পাঞ্চ করার জন্য চলে আসে, কিন্তু লুসিফার তার ফেসেই পাঞ্চ করে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আনফরচুনেটলি আমরা এরকম কিছুই করি না। আর এখানে এই জিনিসটাও ম্যাটার করে না যে তুমি এখানে আমাদের সামনে কত বেশি সুপিরিয়ার আর আমরা এখানে তোমার সামনে কত ছোট। এরপরও আমরা কখনোই কারোর সামনে হার মানি না, কারণ আমরা এই সব থেকে বেশি স্ট্রংগেস্টের টাইটেল পেয়েছি। তখনই লুসিফারের পেছনে আস্থা চলে আসে আর বলে, তুমি জানো না একটা গ্র্যান্ড ম্যাজিক নাইট হওয়ার মানে কি? এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে তার অ্যাটাক মিস হয়ে যায়। এর জন্য শুধু সেখানে লুসিফারের একটা শিং কেটে যায়। আর এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি রেগে যায় আর বলে, কি তুমি এখানে আমার একটা শিং কেটে ফেলেছো? এটা বলেই সে আস্থাকে নিচে ফেলে দেয়। এরই সাথে তার উপর লাথি মারতে শুরু করে আর বলে, তোমার মতোই একটা ট্র্যাশ আমার বডির এই অবস্থা করেছে। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ডরথি আস্থাকে সেখান থেকে সেভ করে ফেলে, কারণ এখানে আস্থার পাওয়ারই তার বিরুদ্ধে কাজ করছে। তাই যে করেই হোক আস্থাকে এখানে বাঁচাতেই হবে। তখনই লুসিফার ক্যাপ্টেন মারিওলোনার উপর পাঞ্চ করে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ডরথি তার উপর অ্যাটাক করে দেয়, যাতে করে তারা এখানে লুসিফারকে ব্লক করতে পারে, কিন্তু এটা কোনো কাজেই আসে না। সে তাদেরকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে আর বলে, আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রিজমকে এইসব কিছু করতে দেখতে পাই না। কিন্তু ওনার কথা শেষ হওয়ার আগেই লুসিফার ওনার উপর অ্যাটাক করে রাস্তা থেকে সরিয়ে দেয়। তখনই তার রাস্তায় ক্যাপ্টেন নোজেল চলে আসে আর বলে, সে একটা প্রিজম হওয়ার সত্ত্বেও একটা রয়্যালিটিকে শিখিয়েছে যদি কোনো অপোনেন্ট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে এরপরও তার সাথে যে কেউ ফাইট করতে পারবে। আর এখানে ক্যাপ্টেন নোজেল ওনার কথা কমপ্লিট করার আগেই লুসিফার তার উপর অ্যাটাক করে তাকেও তার রাস্তা থেকে সরিয়ে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে, আর এরই সাথে তারা তাদের পাওয়ার কম্বাইন করে লুসিফারের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আস্থাই আমাদের ম্যাজিক নাইটের ফিউচার, তাই আমরা এখানে তার কিছুই হতে দেব না। কিন্তু তারাও সেখানে লুসিফারের সামনে কিছুই করতে পারে না। লুসিফার খুব সহজেই তাদেরকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন রিলও সেখানে তার পিকচার ম্যাজিক ইউজ করে তাকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু সেও সেখানে তার সামনে কিছু সেকেন্ডও টিকতে পারে না। তখনই আমরা দেখতে পারি এই সব কিছুই দূর থেকে বসে আদ্রামিলেজ দেখছিল, আর এরই সাথে সে ভাবছিল তারা এখানে ফাইট করতে পারছে এরকম একটা এন্টিটির বিরুদ্ধে যার সামনে কেউ কখনো নিজের মাথা ওঠাতে পারে না। সত্যি আমি তাদেরকে যতটুকু ভেবেছিলাম তারা তো তার থেকেও বেশি অ্যামেজিং, কিন্তু এখন এখানে সেই সবগুলো হিউম্যান শেষ হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি লুসিফার সেই সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে হারিয়ে দিয়েছে, আর এরই সাথে সে তার সামনে আস্থাকে দেখতে পায়। আর এরই সাথে সে অনেক বেশি রেগে বলে, ইউ ডাম ব্র্যাট, তুমি এই সব কিছুর কারণ। এটা বলেই সে আস্থার উপর লাথি মারার জন্য তার পা উঠায়, আর তার অ্যাটাকের সাথেই আমরা দেখতে পারি আস্থা সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই আমরা সেখানে এক স্টার দেখতে পাই, আর এরই সাথে আমরা দেখতে পাই ইয়োনো আস্থাকে টেলিপোর্ট করে অনেক দূরে নিয়ে এসেছে, আর সেখানে তাদের সাথে মিমোসাও ছিল। তখন ইয়োনো বলে, ফাইনালি আমি এখানে তোমার ঋণ পরিশোধ করার সুযোগ পেয়েছি আস্থা। তখনই আমরা সেখানে স্যাকিকে দেখতে পাই, সে বলছিল, আমি এই সময় এখানে সব থেকে বেশি ব্যাড সিচুয়েশনে আছি, এই সব কিছুই তোমার জন্য কিং, তোমার জন্যই আমাকে এই হেলে আসতে হয়েছে। প্রথমে একটা ডেভিল অ্যাপিয়ার হয়েছিল, এরপর একটা ডেভিল আর্মি, এরপর তার থেকেও অনেক বড় বড় মনস্টার অ্যাপিয়ার হয়েছে, আর সবশেষে এখানে এরকম একটা ডেভিল অ্যাপিয়ার হয়েছে যে সিঙ্গেল হ্যান্ডেড সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে হারিয়ে দিয়েছে। আর সেই এই পর্যন্ত যতগুলো ডেভিল আর মনস্টার এসেছিল সেই সবগুলোর কিং, আমরা কখনোই তাকে হারাতে পারবো না। তাহলে এই জিনিসটা জানার সত্ত্বেও তুমি কি করে তার সামনে এখনো দাঁড়িয়ে আছো? এই সব কিছুই সে এখানে ইয়োনোকে দেখে ভাবছিল।
তখন লুসিফার ইয়োনোকে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে, দ্রুত সেই ছেলেকে তুমি আমাকে ফিরিয়ে দাও। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য তার হাত ওঠায়, কিন্তু আমরা দেখতে পারি তার অ্যাটাক করার আগেই ইয়োনো আস্থা আর মিমোসাকে স্যাকের কাছে টেলিপোর্ট করে দেয়। লুসিফারের অ্যাটাকে সেই পুরো প্লেসই ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি সেই সময় ইয়োনো লুসিফারের পেছনে ছিল আর এরই সাথে সে তার সর্ডের সাহায্যে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এতে লুসিফারের বডিতে একটা স্ক্র্যাচও পড়ে না। এর কারণ এখানে সিম্পল, কারণ এখানে ইয়োনো আর লুসিফারের মধ্যে পাওয়ার গ্যাপ অনেক বেশি। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে আর এরই সাথে সে লুসিফারের ফেসে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, আর এরই সাথে লুসিফার এই জিনিসটা সেন্স করতে পারে যে এই ফাইটের মধ্যেই তার ম্যাজিক পাওয়ার ধীরে ধীরে বাড়ছে। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে, ব্রেড নাম্বার 2, তুমিও এই ফাইটের মধ্যে চলে এসেছো, তাহলে চলো আমরা মিলে এটা করে দেখাই। এটা শুনে ইয়োনো ক্যাপ্টেন মারিওলোনার সাথেই লুসিফারের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। তখনই আমরা দেখতে পারি এই সময় স্যাকে সেখানে মুভ করতে পারছে, আর এটা এখানে ইয়োনোর ম্যাজিক পাওয়ারের জন্য। তখন সেখানে স্যাকে ভাবছিল, আমরা দুজন একই সময় একই সাথে ম্যাজিক নাইটে জয়েন হয়েছি, কিন্তু দেখো তুমি এই সময় একটা অ্যানাদার লেভেলে আছো, তোমার কাছে একটা 4 লিফ গ্রিমোর আছে, আর এরই সাথে এই সময় তোমার কাছে একটা অ্যানাদার গ্রিমোর আছে। স্যাকেও এটা শুনেছিল যে ইয়োনোই স্পেড কিংডমের প্রিন্স, আর এরই সাথে সে বলে, আমরা জন্ম থেকেই অনেক বেশি ডিফারেন্ট ছিলাম। তখনই সেখানে স্যাকে তার আসল রূপে চলে আসে, আর এরই সাথে সে ভাবছিল, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমি এই মেয়ের সাথে লাইনই মেরে নেই। এটা ভেবেই সে বলে, তাহলে চলো এখন আমরা তাদেরকে নিজের হালে ছেড়ে দেই। আমার নাম সেকে, আমাকে কিং নিজেই রিকগনাইজ করেছে, তাই তুমি কোনো টেনশন করো না, তোমাকে এখানে আমি প্রোটেক্ট করব। কিন্তু সেখানে মিমোসা তার কোনো কথায় কান না দিয়ে আস্থাকে হিল করছিল। এটা দেখে স্যাকে বলে, তুমি এখানে কি করছো? আর এরই সাথে সে ভাবছিল, সে তো এখানে পুরোপুরি পাগল, এরকমটা করে সে তো এখানে এই মনস্টারের অ্যাটেনশন গ্র্যাব করে ফেলবে। এটা ভেবেই সে বলে, এখান থেকে পালানোর পরও তুমি তাকে হিল করতে পারবে। এইসব শুনে মিমোসা তাকে সেখানেই চুপ করতে বলে, আর এরই সাথে সে ভাবছিল, আমিও চাই এখান থেকে আস্থাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু আস্থা এরকমটা চায় না। তখনই আমরা সেকের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সেকের হোম টাউনে সেকেই সব থেকে বেশি উপরে ছিল, কারণ তার ম্যাজিক পাওয়ার সেখানের সব থেকে বেশি ছিল, আর এরই জন্য সে সবসময় ভাবতো তার লাইফ সব থেকে বেশি গ্রেট। আর সেখানের মানুষরাও এরকমটাই বলতো যে, সেকে সত্যি তুমি তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু সেকের অ্যাটিটিউড অনেক বেশি খারাপ ছিল। সে ভাবতো, ইউ অল ইডিয়েটস, তোমরা তোমাদের ফালতু লাইফের কম্পেয়ার আমার সাথে করো না। আর এরই সাথে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে সেকে ভাবছিল, এই সব কিছু তোমার জন্য হয়েছে, যদি আমার তোমার সাথে দেখা না হতো তাহলে এই সব কিছুই হতো না। আর এরই সাথে আমরা দেখতে পারি, সেকে যখন তার এন্ট্রেন্স এক্সামে গিয়েছিল তখনই তার আস্থার সাথে দেখা হয়েছিল, আর সে আস্থার সাথে ফাইটও করেছিল, কিন্তু হেরে গিয়েছিল। ফাইটের আগে সে বলেছিল, নিশ্চয়ই তুমিও এখানে আমার মতোই আরো অনেক বেশি স্ট্রং হতে এসেছো, তাই না? এইসব মনে পড়ার পর স্যাকে বলে, এই সব কিছুই তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আজ আমাকে এরকম একটা মিশনে আসতে হয়েছে। তখনই আমরা দেখতে পারি সেখানে মিমোসা আস্থাকে প্রপারলি হিল করতে পারছিল না, কারণ এই সময় তার কাছে আর বেশি ম্যাজিক পাওয়ার বেঁচে নেই। তখনই সেখানে মিমোসার স্পেল ব্রেক হয়ে যায়, যার জন্য সে আর আস্থাকে হিল করতে পারছিল না। কিন্তু সেখানে আস্থা ফাইটের জন্য উঠে দাঁড়ায় আর বলে, থ্যাংক ইউ মিমোসা। আর এরই সাথে আমরা দেখতে পারি আস্থার পুরো বডি রক্তে মেখে ছিল। এটা দেখে মিমোসা আস্থাকে সেখান থেকে যেতে মানা করে আর বলে, তুমি এই সময় কোনো লড়াইয়ের কন্ডিশনে নেই। কিন্তু আস্থা সেখানে থামে না, সে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে আর বলে, জাস্ট ওয়েট এ লিটল লঙ্গার। এটা শুনে সেখানে মিমোসা কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে ভিক্ষা চাচ্ছি, তুমি এখানে প্লিজ মরো না। তখন সেখানে স্যাকেও তাকে বাধা দেওয়ার ট্রাই করে আর বলে, তোমার অবস্থা তো এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে, সেখানে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন মিলেও তার কিছুই করতে পারছে না, তুমি সেখানে যে কি করবে? তুমি তো শুধুমাত্র একটা পেজেন্ট যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই, তুমি এই সিচুয়েশনে এখানে কি বা করতে পারবে? এই সব বলতে বলতেই স্যাকে সেখানে কাঁদতে শুরু করে আর বলে, আমি কেন আস্থার মতো নিজেকে স্ট্রং করার জন্য চেষ্টা করিনি? আর সেখানে আমরা দেখতে পারি আস্থার অবস্থা এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে, আর এরই সাথে সে বলে, আই ওয়ে ইউ ডিড, আই এম অন মাই ওয়ে। এর মানে
আপনি যেরকমটা করেছেন আমার উপর। এই এপিসোডের শুরুতে আমরা আস্থার পাশে ন্যাচকে দেখতে পাই। সে বলে এই ব্যাটেলফিল্ড তাদের জন্য না যারা এখানে ফাইট করতে পারবে না, কারণ আস্থা এই সময় এই অবস্থায় নেই যার সাহায্যে সে এখানে প্রপারলি ফাইট করতে পারবে। কিন্তু সেখানে আস্থা বলে না, আমি এখানে ফাইট করতে পারবো। এটা শুনে ন্যাচ ভাবছিল লুসিফারকে হারানোর জন্য আস্থার এন্টি ম্যাজিকের প্রয়োজন আছে, আর তাকে ছাড়া আমরা কখনোই লুসিফারকে হারাতে পারবো না। এইসব ভেবেই ন্যাচ বলে তুমি এখানে একা ফাইট করতে পারবে না, তাই এখানে আমিও তোমার সাথেই ফাইট করব। তখনই আমরা দেখতে পারি সেখানে লুসিফারের সাথে ক্যাপ্টেন মারিওলোনা আর ইয়োনো এখনো ফাইট করছে, আর তারা অনবরত তার উপর অ্যাটাক করেই যাচ্ছে। কিন্তু সেই অ্যাটাকগুলো লুসিফারের উপর কোনো কাজই করছে না। আর যদি এখানে লুসিফারের একটা প্রপারলি অ্যাটাক তাদের উপর পড়ে যায়, তাহলে এর পরের মুহূর্তে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ইয়োনো ভাবছিল, কিন্তু এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ফাইট করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথে ফাইট করেই যাব। এটা বলেই তারা একসাথে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে লুসিফার সেই অ্যাটাকটা ব্লক করে ভাবছিল, আমি বুঝতে পারছি না এই সময় আমার তাদেরকে কেন হ্যান্ডেল করতে হচ্ছে। আমার তো যত দ্রুত সম্ভব সেই ছেলেকে খুঁজে তাকেই মারতে হবে। এইসব ভেবেই সে আদ্রামিলেসকে বলে দ্রুত এখানে আসো আর তাদেরকে হ্যান্ডেল করো। কিন্তু আদ্রামিলেস তাকে এর জন্য মানা করে দেয় আর বলে সত্য বলতে কি লুসিফার, এখানে তোমাকে ফাইট করতে দেখে অনেক ভালো লাগছে। এটা শুনে লুসিফার অনেক বেশি রেগে যায় আর বলে তোমাকে তো আমি পরে দেখে নেব। এইসব দেখে ক্যাপ্টেন মারিওলোনা বলে তোমাদের কনভারসেশন শুনে তো এটা মনে হচ্ছে যে তুমি অতটাও পপুলার না। এটা বলেই তিনি যখনই লুসিফারের উপর পাঞ্চ করবে তখনই আমরা দেখতে পারি ওনার এক হাত ওনার বডি থেকে আলাদা হয়ে গেছে। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন মারিওলোনাও অনেক বেশি শক হয়ে যায়, কারণ তিনি এই সময় ওনার বডির শেপ মেনটেন করে রাখতে পারছে না। এইসব দেখে আদ্রামিলেস বলে সত্যি তুমি এখানে অনেক ভালো করেছো, কিন্তু তুমি এই সময় মানার অনেক ক্লোজ চলে গেছো। আই সাপোজ এটা হিউম্যান বাউন্ডারির লিমিট, তাই আমার মনে হয় তুমি আর এটা ক্রস করতে পারবে না। আর এই সব কিছুর চক্করে ক্যাপ্টেন মারিওলোনা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে লুসিফার তার উপর পাঞ্চ করে বলে ডিস্ট্রয় হয়ে যাও, আর তার এই পাঞ্চের সাথেই ক্যাপ্টেন মারিওলোনা অনেক দূরে এসে পড়ে। তখনই সে ইয়োনোর উপরও পাঞ্চ করে, কিন্তু ইয়োনো তার স্বরের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। কিন্তু এখানে লুসিফারের পাওয়ার এত বেশি ছিল যে তার ব্লক করা সত্ত্বেও সে অনেক দূরে যেয়ে পড়ে। তখনই লুসিফার এদিক ওদিক খুঁজতে শুরু করে আর বলে সেই ছেলেটা কোথায় গেল, কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে ন্যাচ ইউজ করে ডেভিল ইউনিয়ন মুড ক্যানন, আর এরই সাথে শ্যাডো থেকে দুটো বুলফ বের হয়ে আসে, আর তারা সেখানে লুসিফারের হাত ধরে ফেলে। তখনই আস্থা তার পেছনে চলে আসে, আর এরই সাথে সে সুযোগ পেয়ে যায় তার উপর অ্যাটাক করার। তখন সেখানে ন্যাচ ভাবছিল যদি এখানে আমায় তোমাকে ব্লক করার জন্য আমার জীবনও দিতে হয় এর জন্য আমি রাজি আছি। কিন্তু আমরা দেখতে পারি লুসিফার সেখানে তার স্পেল খুব সহজেই ব্রেক করে ফেলে, আর এরই সাথে সে পেছনের দিকে ঘুরে আস্থার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর এই অ্যাটাক যদি আস্থার বডিতে একবার লেগে যায় তাহলে আস্থা এখানেই শেষ হয়ে যাবে। এই সব কিছু দেখে সেখানে ন্যাচ অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি ন্যাচ আস্থার সামনে চলে এসেছে। আর এরই সাথে সে ভাবছিল আমার মনে হয় এখন আমার সময় চলে এসেছে তোমার কাছে ক্ষমা চাওয়ার মর্গান। কিন্তু তখনই আমরা দেখতে পারি তার সামনে একটা ব্ল্যাক হোল অ্যাপিয়ার হয়ে গেছে, আর এটা ক্যাপ্টেন ইয়ামির ছিল। তখন তিনি বলে লং টাইম নো সি ওয়াইস ক্যাপ্টেন, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে যে তুমি এখানে কি করতে চেয়েছিলে? তখন আমরা দেখতে পারি সেখানে লুসিফারের অ্যাটাক ক্যাপ্টেন ইয়ামি তার শর্টের সাহায্যে ব্লক করে ফেলেছে, আর এটা একটা উডেন শট ছিল। তখনই আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পাই যেখানে ভেনেসা ভাবছিল আমাদেরকে এখানে খুব দ্রুতই ওনাকে বাঁচানোর জন্য কিছু না কিছু করতে হবে। এটা ভেবেই সে ক্যাপ্টেন ইয়ামির দিকে রোজের বডির সুতো পাঠিয়ে দেয়, আর সেখান থেকে গ্রেও ক্যাপ্টেন ইয়ামিকে হিল করতে শুরু করে দেয়। তখন সেখানে গ্রে নোটিশ করে ক্যাপ্টেন ইয়ামির বডি চেঞ্জ হয়ে গেছে। এই সময় ওনার বডি প্রায় সেই ডেভিলের মতোই লাগছে যেই ডেভিল আস্থাকে পজেস করেছে। এই সময় ওনার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে, কিন্তু এরপরও ওনার কাছে ইমেন্স অ্যামাউন্ট অফ ম্যাজিক আছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ইউজ করে ডার্ক ম্যাজিক ব্ল্যাক মুন, আর এরই সাথে তিনি সেখানে উঠে বসে পড়ে আর বলে এখানে তোমাদের দুজনের অ্যাসিস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তখনই আমরা দেখতে পারি সেখানে প্যাট্রি ক্যাপ্টেন উইলিয়ামকে নিয়ে চলে এসেছে, আর সেখানে তাদের সাথে ল্যাংরেসও ছিল।
তখন প্যাট্রি বলে, আমি এখানে আমার ভুলের পশ্চাতাপ করতে চাই, কিন্তু এখানে আমার কাছে এখনো আমার গ্রিমোর নেই। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়াম বলে, ইয়ামি, আমার মনে হয় তুমি এখনো তোমার ম্যাজিকের সাহায্যে ফাইট করতে পারবে। এটা বলেই তিনি ক্যাপ্টেন ইয়ামিকে একটা শট দেয় আর বলে, এর নাম মিস্টার ডিন ব্লেড। এই শটের ভেতরেই আমার সম্পূর্ণ ম্যাজিক পাওয়ার আছে, তাই প্লিজ আমাকে এটা অ্যালাউ করো তোমাকে দেওয়ার জন্য। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এলফদের সাথে মিলে তুমি যেই কাজটা করেছিলে তার জন্য আমি এখনো তোমাকে ক্ষমা করিনি, কিন্তু এইবার এখানে আমরা দুজনই একসাথে ফেসে গিয়েছিলাম, তাই আমি তোমাকে প্রমিস করছি এই ফাইট শেষে আমরা একসাথে বসে একটা ড্রিঙ্ক করব। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সেই সরের সাহায্যেই ক্যাপ্টেন ইয়ামি লুসিফারের পাঞ্চ ব্লক করে ফেলেছে। এটা দেখে লুসিফার এই জিনিসটা বুঝে ফেলে যে এই পার্সন ডার্ক ম্যাজিক ইউজ করে। তখন সেখানে লুসিফার তার পাঞ্চের সাথেই ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচকে পেছনের দিকে ঠেলে দেয়। এরপর সে আস্থার উপর পাঞ্চ করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই আমরা দেখতে পারি আস্থার সামনে জোরা আর ন্যারো চলে এসেছে, আর এরই সাথে ভ্যানেসার বিড়ালও তাদের সাথেই চলে এসেছে। তখনই লুসিফারের পাঞ্চ সরাসরি জোরার বুকে এসে পড়ে। তখনই সেখানে জোরা তার কাউন্টার স্পেল ট্র্যাপ ম্যাজিক ইউজ করে, আর পেছন থেকে ন্যারো তার উপর মানা সিলিং মেথড ইউজ করে। তখন সেখানে জোরা বলে, দেখো আমি এখানে কি করতে পারি অ্যাজ এ সিনিয়র মেম্বার এই ডেভিল কিং এর। তখন ন্যারো বলে, নিউ মেম্বারদেরকেও কম ভেবো না, এখানে শুধু তাকে তাদের 30 সেকেন্ডের জন্যই হোল্ড করতে হবে। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, গুড টিম ওয়ার্ক এংরি আইস। তখনই সেখানে ন্যাচ ক্যাপ্টেন ইয়ামিকে বলে, তোমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কি, একটু আগেই তো আমি তোমাকে বাঁচিয়েছি, তাহলে তুমি এখানে এইসব কি বলছো? এটা শুনে ন্যাচ বলে, আমি আমার মৃত্যুর পরোয়া করি না। আর এরই সাথে সে ভাবছিল, তোমাকে দেখেই আমার মনে পড়ে যে আমি প্রথমে কেমন ছিলাম। আমি আমার লাইফের যেই পার্টটাকে সব থেকে বেশি হেট করি সেটাই আমার তোমাকে দেখে মনে পড়ে। এইসব ভেবেই সে বলে, প্লিজ ইয়ামি এখান থেকে চলে যাও, কারণ আমি প্রথমেই মর্গানকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, তাই আমি চাই না আমাকে বাঁচাতে বাঁচাতে আরো কেউ মরে যাক। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি তুমি তো একটা ইডিয়েট, তোমায় এখনো আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, আর এরই সাথে অনেকগুলো ভালো কাজ করতে হবে মর্গানের জন্য। আর এমনিতেও কেউ যদি নিজের ফ্রেন্ডকে বাঁচাতে চায় এর জন্য কোনো রিজনের প্রয়োজন হয় না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মর্গান বলে, ইয়ামি আর ন্যাচ তারা দুজনই প্রায় সিমিলার, আর এরই সাথে তারা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারে, কিন্তু তারা দুজনই এর জন্য অস্বীকার করে আর বলে, তুমি এরকম ক্রিপি কথা বন্ধ করো। এইসব কথা যখনই ন্যাচের মনে পড়ে তখন সে বলে, সত্যি তুমি এখনো একেবারে ঠিক বাচ্চাদের মতোই কথা বলো, কিন্তু তোমার বাচ্চাদের মতো কথা বলার বয়স অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ তুমি অনেক বেশি বুড়ো হয়ে গেছো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না, ভেতর থেকে সবাই বাচ্চাই থাকে। তখন ন্যাচ বলে, এইসব ছাড়ো, এখন এই জিনিসটা নিয়ে ভাবো যে এখানে আমাদের কি করা দরকার। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তাদের কাছ থেকে শুনেছিলাম সেই নাকি ডেভিল কিং। তখন তারা দুজন একসাথে বলে, তাহলে চলো তার সাথে একটু মজা করা যাক। তখনই আমরা দেখতে পারি জোরা তার ডান হাতে তার ফুল পাওয়ার গেদার করছিল, আর এরই সাথে সে বলে, তুমি আমাকে যেটা দিয়েছো আমি তোমাকে তার ডাবল পেমেন্ট দেব। এটা বলেই সে লুসিফারের উপর পাঞ্চ করে, কিন্তু লুসিফারও তার আরেক পাঞ্চের সাথে সেই পাঞ্চ হিট করে, কিন্তু এটা লুসিফারের উপর বেশি ইফেক্ট ফেলে না। তখন সেখানে লুসিফার জোরার গ্রিমোর দেখে এই জিনিসটা বুঝে ফেলে যে সে তার ম্যাজিকের সাহায্যে সবকিছুই ব্লাস্ট করতে পারে। তখনই সেখানে তাদের মধ্যে ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচ চলে আসে, আর এরই সাথে তিনি বলে, গুড ওয়ান জোরা আর ন্যারো। তাহলে ন্যাচ, দ্য ব্ল্যাক বুলস, তুমি তো এটা নিজের চোখেই দেখেছো, সত্য বলতে কি তাদেরকে দেখতেও অনেক মজা লাগে। এটা শুনে ন্যাচ ভাবছিল, হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে যেটা আশা করেছিলাম সেটা তারা করে দেখিয়েছে, শুধু তাই না তারা তার থেকেও অনেক ভালো করেছে, আর তারা তো সেই জিনিসটাকেও সারপাস করে ফেলেছে। এইসব ভেবেই সে বলে, যদিও আমি এই জিনিসটাকে অ্যাডমিট করতে চাই না, কিন্তু হ্যাঁ ইয়ামি, তুমি সঠিক ছিলে। এটা বলেই তারা সেখান থেকে জোরা আর ন্যারোকে পেছনে পাঠিয়ে দেয়। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখানে যেহেতু আমার ব্রিগেড এত কিছু করে ফেলেছে তাই এখন আমাকেই দাঁড়াতে হবে আর তাদের থেকেও ভালো কিছু করতে হবে। তখন তিনি ভাবছিল, আমি জানি না কেন আমার মনে হচ্ছে
আমার বডির ভেতর এই সময় অনেক বেশি পাওয়ার চলে এসেছে। তখন সেখানে ন্যাচ ভাবছিল সেই অ্যাটাকের জন্য স্লোডোস মরে গেছে, কিন্তু এখনো এখানে জিআই মরিলও ফাইট করতে পারবে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ভাইস ক্যাপ্টেন ন্যাচ তারা দুজন একসাথে ইউজ করে মানা জোন ফুল শ্যাডো ম্যাজিক এক্স ডার্ক ম্যাজিক পাওয়ার কিডস প্লেগ্রাউন্ড। আর এরই সাথে সেখানে ন্যাচ ইউজ করে ডার্ক স্প্লিট শ্যাডোস। আর এরই সাথে সেখান থেকে অনেকগুলো শ্যাডো বের হয়ে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ন্যাচ ইউজ করে ডেভিল ইউনিয়ন এক্স ক্যানেস। তখন সেখানে ন্যাচের ডেভিলরা বলে, সত্যি মিস্টার ন্যাচ, এখন তো আমাদের কাছে ইনক্রেডিবল পাওয়ার চলে এসেছে। তখন ন্যাচ বলে, হ্যাঁ, বাট আই হেট টু অ্যাডমিট ইট, কিন্তু এটাই সত্য যে শ্যাডোই ডার্কনেসকে ক্রিয়েট করে। তখনই ক্যাপ্টেন ইয়ামি উপর থেকে লুসিফারের উপর অ্যাটাক করে দেয় ডার্ক ক্লোথ ডিপ ডার্ক ব্লেডের সাহায্যে। আর এই স্ল্যাশ সরাসরি লুসিফারের উপর যেয়ে পড়ে, কিন্তু লুসিফার এই অ্যাটাকটা তার হাতের সাহায্যেই ব্লক করে ফেলে, কিন্তু এতে তার হাতে একটা কাট লেগে যায়। এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে এটা বুঝতে পারে যে হিউম্যানদের পক্ষে তাকে হারানোটা পসিবল। তখন লুসিফার বলে, আই অ্যাকনলেজ ইউ, কিন্তু আমি এখানে তোমাকে মেরে ফেলবো। আমি এখানে তোমার সিবলিংস, প্যারেন্টস, ফ্রেন্ডস, নেভার সবাইকে মেরে ফেলবো, আর এরই সাথে এই ওয়ার্ল্ডকেই ডিস্ট্রয় করে ফেলবো। অল হিউম্যানিটি, আই উইল অ্যানাইলেট এভরিওয়ান ফর ইউ। আর এরকমটা করার জন্য আমি আমার কাছে যেই পাওয়ার আছে সেটা ইউজ করব। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখন কি এই পার্সন আরো অনেক বেশি সিরিয়াস হয়ে গেল নাকি? কিন্তু আমরা এই পর্যন্ত চলে এসেছি, তাই আমরা এখন আর পেছনে ফিরতে পারবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে ন্যারো আস্থার ইনজুরি সিল করছিল। তখন সে সেখানে ইয়োনোকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে তো অনেক বেশি ইনজার্ড মনে হচ্ছে, তুমি কি ঠিক আছো? এটা শুনে ইয়োনো বলে, এরকম কোনো কোশ্চেন আমি তোমার মুখ থেকে শোনার আশা করিনি। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখনই হবে এই ফাইটের ফাইনাল শোডাউন, তোমরা কি এখানে তৈরি আছো? তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো আর আস্থা চলে এসেছে, আর এরই সাথে তারা বলে, ইয়েস স্যার। আর এই সময় লুসিফারও এখানে এই ফাইটের জন্য পুরোপুরি সিরিয়াস ছিল। আর এই সিরিয়াসনেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।